রাতুলের কলার ধরে আছে আমি, সাথে সাথে ওর বুকে হাতে থাকা গুলির সব বুলেট দিয়ে শুট করে দিলাম। তখনই পিছন থেকে বলল, হোয়াট দিস আসিফ? ভাই আমার, ওকে আর একটু বাঁচিয়ে রাখলে তো কথাগুলো জানতে পারতাম। ভাইয়া বাদ দাও এসব, চলো বাসায় যাবো। ওকে মাই ব্রাদার, চলো এখন। হে ডেভিড, স্টার্ট দ্য কার। ইয়েস স্যার। ওকে, এ আসিফ, আয় একবার। হ্যাঁ আসছি। এই বলে আমি গাড়ির দিকে আসছিলাম, তখনই চোখে বললো সাধারণ মানুষ আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আর তা দেখে মনে মনে বলছি, অবাক হবেই বা না কেন, শান্তশিষ্ট ভদ্র ছেলেটি কি আর এভাবে কাউকে মারতে পারে? 20 থেকে 25 জনের মতো হবে, মনে মনে বলে মুচকে হাসি দিলাম। তখনই কয়েকটি পুলিশের গাড়ি এলো, আর আমি গাড়িতে উঠতে যাব, তখনই আমার কাছে পুলিশ অফিসার এসে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তো কারণটা কি? এতগুলো মানুষকে মারলি, হাতে এখনো পিস্তল, আমার বলছো কেন? আমি কিছু বলবো তার আগে হাসান ভাই গাড়ি থেকে বেরিয়ে এলেন আর বললেন, হোয়াট দ্য প্রবলেম? অফিসার, আপনি জানেন আপনি কাকে কি বলছেন? ও আলমান চৌধুরী ছোট ছেলে, আর আমার ছোট ভাই। ওহ সরি স্যার। সো অফিসার, অল ক্লিয়ার? ইয়েস স্যার, উই আর এক্সট্রিমলি সরি। ওকে। আর ডেভিড, জায়গা পরিষ্কার করো তাড়াতাড়ি। Okay, sir. You need not to take tension. এরপরে আমি আর হাসান ভাই গাড়িতে উঠে বসলাম, সামনে পিছনে আরো কয়েকটি গাড়ি। আর আজ নিজেকে অনেক ভালো লাগছে, কারণ আজ আমি নিজের আসল পরিচয়ে আসলাম পুরো দুনিয়ার সামনে। তারপরে তারপরে আমি আর হাসান ভাইয়া গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসলাম, সব গার্ডদের নিয়ে, আর নিজের ফ্লাইট করে রওনা দিলাম অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। আমি আর হাসান ভাইয়া প্লেনে একসাথেই বসলাম তখন। তো আসিফ, কি খবর এখন? হ্যাঁ ভাইয়া, ভালোই। জানিস, আব্বু আম্মু আজ অনেক খুশি হবে তুই যে যাচ্ছিস। হ্যাঁ। ওহো, আপনাদের তো বলাই হয় নাই। তো আমরা ফিরে যাই 1 ঘন্টা আগের ফ্ল্যাশব্যাকে। আমি আসিফ রাস্তা দিয়ে হাঁটছিলাম, উদ্দেশ্য ছিল হোটেল থেকে খাবার আনবো, আর আমি একা থাকি তো তাই। হোটেলে যাচ্ছি তখনই ফোনে কল আসলো হাসান ভাইয়ার। হাসান আমার আপন ভাই। কল রিসিভ করার পরেই, হ্যাঁ আসিফ, এখন কই তুই? ভাইয়া আমি তো রাস্তায় হোটেলে যাচ্ছি তাই। তুই তাড়াতাড়ি বাসায় ফিরে যা, আমি দেশে আসছি, এয়ারপোর্টে আছি। আর বাসায় গিয়ে একদম গেট লাগিয়ে দিবি। কেন ভাইয়া, কোনো প্রবলেম? আরে, এস গ্রুপ অফ ইন্টারেস্ট এর মালিক, মানে আন্ডারওয়ার্ল্ডের ডন্ট রাতুল তোর আসল পরিচয় জেনে গেছে। ওকে ভাইয়া, আমি বাসায় যাচ্ছি। হ্যাঁ, আর তুই চিন্তা করিস না, আমি বেবিটা জনিকে বলে দিছি, ওরা ব্লাড ক্লাবের গাড়িতে আছে, তোর সমস্যা হলে ওরা আছে। ঠিক আছে ভাইয়া, আমি বাসায় যাচ্ছি, টেনশন করো না। ওকে। এরপর কল কেটে দিয়ে দেখলাম ব্ল্যাক কালারের একটা গাড়িতে জনি আর ডেভিড আছে। তাই আমি আর বেশি কিছু চিন্তা না করে উল্টো পথে ঘুরে বাসার দিকে যেতে থাকি। আর হ্যাঁ, ডেভিড আর জনি আমার ভাইয়ের বিশ্বস্ত বডিগার্ড, আর রাতুল হলো ভাইয়ের আর আব্বু শত্রু। তারপর আমি বাসায় যেতে থাকি, কিন্তু কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কারণ দেখি যে প্রায় 20টার মতো গাড়ি আমি যেখানে থাকি তার সামনে। আর বুঝতে বাকি নেই যে রাতুল এসে গেছে। আমাকে দেখার সাথে সাথে রাতুল বেরিয়ে এলো আর বলল, আসিফ চৌধুরী তুর্য আর রায়হান চৌধুরীর ছোট ছেলে আর হাসানের ভাই। তোমাকে কত জায়গায় না খুঁজলাম, আর তুমি এখানে। আর যাই হোক, পেয়ে তো গেছি তোমাকে। শুনেছিলাম তোমার নাকি অনেক রাগ, আর এই রাগে নাকি অনেক কিছু করতে পারো। তা আজকে দেখবো। তোমার ভাই আর বাবা তো অনেক কিছুই করতে পারে, আমার জীবনটা অসহায় করে বানিয়ে ফেললো। আমার কোটি কোটি টাকা ড্রাগসের ব্যবসাটাকে একদিনে শেষ করেছে। তোমাকে আমি ছাড়ছি না। রাতুল, তুই হয়তো এই আজিজকে চিনিস না, আমি তোর কি যে হাল করব তা তুই ভাবতেও পারবি না। তাই চুপচাপ এখান থেকে চলে যা। তাই নাকি? এরপরে ডেভিড, জনি আরো 5 জন বডিগার্ড ছুটে আসে আমার কাছে, আমাকে একটা গান দিয়ে বলল, Sir, don't take tension. I informed the matter to Hassan sir. He is coming. Hey Ratul, late. Asif sir go. Otherwise you will suffer a lot. Oh, really? Okay, I am waiting. Boys, shot them. এই বলার পর রাতুলের লোকেরা আমাদের উপর গুলি করা শুরু করে। আর আমরা সংখ্যায় কম হয় গাড়ির পিছন থেকে গুলি করা শুরু করি। এতে অনেকে মেরে ফেলি, তবে ওরা সংখ্যায় অনেক। এমন সময় ভাইয়া আর আব্বুর লোকেরা চলে আসে, যদিও ভাইয়া আসেনি। তারপর তারা রাতুলের বেশিরভাগ লোককেই মেরে ফেলে, শেষমেশ থেকে রাতুল আর ওর 5-6 জন বডিগার্ড। আমি তখনই গার্ডদের বলি,
স্টপ ফায়ারিং বলার সাথে সাথে সবাই ফায়ারিং বন্ধ করে দেয়। আর আমি গিয়ে রাতুলের বাকি গার্ডদের মেরে ফেলি আর বলি, সো রাতুল, এখন কি হলো? তুমি না পাওয়ার দেখতে চাইছিলে আমার, দেখলে নাকি আরো দেখতে চাও? আশিক, আমি তোমাকে ছাড়বো না, আমার বাবা তোকে ছাড়বে না, আমাকে ছেড়ে দে। আহা দেখ, তুই বললি তোর বাবা আমাকে ছাড়বে না। ওকে, তা নয় বুঝলাম, তবে আমি তোকে ছেড়ে দিলে ভাইয়া তোকে এসে কি করবে জানিস? তুই এখন বল যে তোর নারী পাচার করার জন্য মেয়েগুলোকে কোথায় রেখেছিস? তোরে কেন বলবো? দেখ, মাথা গরম করাবি না, ভালোই ভালোই বলে রে। বলে দিলে তোকে গুলির বুলেট দিয়ে মারবো, আর না বলা পর্যন্ত তোকে এমন কষ্ট দিব যে। এতটুকু বলতেই ভাইয়া এসে বলল, আসিফ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাইয়া, আই এম অলরাইট, বি কুল। আর এত কষ্ট করে ওকে মারার কি দরকার? গাড়ে বললেই তো হয়। না, সমস্যা নাই। এ রাতুল, বল তাড়াতাড়ি। না, এটা বলার সাথে সাথে আমি রাতুলকে মারা শুরু করি। মারতে মারতে রক্তাক্ত করে যখন ও বলে না, তখন মাথা গরম হয়ে যায় আর ওর কলার ধরে বুকে গুলি করে দিই। এরপর তো আপনারা জানেনই, ফ্ল্যাশব্যাক অফ। আমি ভাইয়ের সাথে কথা বলে ঘুমিয়ে পড়েছিলাম প্লেনে। এরপর ভাইয়ের ডাকে ঘুম ভেঙে যায়। এই আসিফ, ওঠ, আমরা এসে পড়েছি। এরপর ফ্লাইট থেকে নেমে গেলাম অস্ট্রেলিয়াতে। দেখে অনেকগুলো গার্ড গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যেতেই গাড়ির দরজা খুলে দিল। আমি আর ভাইয়া এক গাড়িতে উঠে গেলাম, আর কিছু সময়ের মধ্যে এসে গেলাম বাড়িতে। আম্মু আমাকে দেখে বলল, কেমন আছিস রে আসিফ? আম্মু, আমি ভালো আছি, আর তুমি? এতদিন ভালো ছিলাম না, তবে এখন ভালো আছি। তুই এসে গেছিস। ছোট ছেলে আদরে কমতি নেই। আর আমার কি হবে? আর তোমার ছেলেকে যে নিয়ে এলাম, তার কি হবে? আচ্ছা ঠিক আছে, এখন তোরা ফ্রেশ হয়ে আয়, খেতে বসবি। ঠিক আছে আম্মু। সানিয়া আর হিয়া গেছে শপিং করতে, আর তোর আব্বু গেছে মিটিং এ। তুই আসছো শুনেই বলছে তাড়াতাড়ি চলে আসবে। ওরা দুজন, সামি আর হিয়া, গার্ড নিয়ে গেছে। ওকে, এই আসিফ, চল, এসে আসে, ক্ষুধা লাগছে। হ্যাঁ চলো ভাইয়া। তারপর আমি আর আমার ভাইয়া তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, আর খাওয়া দাওয়া সেরে ভাইয়া আর আম্মুকে বলে রুমে আসলাম বিশ্রাম নিতে। ভাইয়াও গেল তার রুমে ফ্রেশ হতে, আর আমি আমার রুমে ঘুমিয়ে গেলাম। তখন মনে হলো, ওহো, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয় না আমার। তো চলুন, আমি হলাম ওয়ার্ল্ডের অন্যতম টপ বিজনেসম্যান আরমান চৌধুরী, আর তার স্ত্রী পারুল চৌধুরীর ছোট ছেলে। আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। আমার বড় ভাই হাসান চৌধুরী আর বড় বোন সানিয়া চৌধুরী, তারা যমজ। তারপর আমি আর আমার ছোট বোন, নাম হিয়া চৌধুরী। আমার বাবা বিশ্বের একজন টপ বিজনেসম্যান, তবে তিনি মাফিয়া জগতের সবচেয়ে বড় মাফিয়া। তিনি মাফিয়া বস নামে পরিচিত। বাবা একজন মাফিয়া, তবে তিনি খারাপ কাজ, যেমন নারী পাচার, মাদকের ব্যবসা, এগুলো করেন না। তিনি মানুষ হিসেবে অনেকে ভালো। তার বিশ্বের বেশিরভাগ মাফিয়ারাই বাবার আন্ডারে কাজ করে, তবে তার কিছু শত্রু আছে যারা বাবার বিপক্ষে কাজ করে। আর আমার ভাইয়া বাবার অফিসগুলো দেখাশোনা করে, আর আমার সাথেই থাকে। আন্ডারওয়ার্ল্ডে ভাইয়া ও বাবার সাথে কাজ করে। আর আমার বড় বোন সানিয়া অস্ট্রেলিয়াতে এক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন, আর ছোট বোন হিয়া ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমার 2 বোন দেখতে খুব সুন্দর আর প্রচুর দুষ্টু। আমরা 2 বোন অস্ট্রেলিয়াতে ওই বিশ্ববিদ্যালয়ে থাকায় এখানে কারো সাহস হয় না আমার 2 বোনের উপর কথা বলার। তবে আমার বোনেরা আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত না। আর এখন আমার পরিচয়, আমি এতদিন ছদ্মবেশে বাংলাদেশে ছিলাম বাবার শত্রুদের থেকে সেফ থাকার জন্য। তবে আমি গোপনে গোপনে অনেক আন্ডারওয়ার্ল্ডের কাজ করেছি, যেগুলো ভাইয়া দেখেছে। তো এটুকুই জানেন। এখন ঘুমের মধ্যে ছিলাম, তখন মনে হলো কি আমাকে ধাক্কা দিচ্ছে। আমি যেহেতু কম্বলের নিচে ছিলাম, তাই কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমার রুমে তো কেউ আসতে পারে না, বাইরে গার্ড আছে। তখন আমার পকেটে থাকা রিভলভারটা বের করে কম্বলের নিচ থেকে বেরিয়ে এলাম, আর সামনে থাকা ব্যক্তির দিকে রিভলভার তাক করলাম, আর দেখলাম সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, আমার বোন হিয়া। আব্বু আম্মু, এই দেখো তোমার ছোট ছেলে পাগল হয়ে গেছে, তোমার মেয়েকে গান দেখিয়ে ভয় দেখায়। এই হিয়া, কি বলছিস এসব? তখনই বড় বোন সানিয়া এলো। এই তুই কি শুরু করছিস? আমি নাকি? তোমার এই আদরের ছোট ভাইকে বলো। সানিয়া আপু আমাকে একটু বেশি আদর করে। আচ্ছা বুঝছি, এখন চুপ থাক। আর আসিফ, কেমন আছিস? এই তো ভালো আছে, আর তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। তো তুই ফ্রেশ হয়ে আয়, লাঞ্চ করবি না?
আব্বু আসছে। ওকে, পরে কথা বলবো। ঠিক আছে, আমি নিচে গেলাম। তারপর আমি ফ্রেশ হতে গেলাম আর আপু নিচে চলে গেল, মানে ড্রয়িং রুমে। আমার রুমটা তো দ্বিতীয় তলায়, আর ড্রয়িং রুমে। এই আব্বু আর ভাইয়া, আজকে না একটা ছেলে আমাকে রিভলভার দেখিয়ে ভয় দেখিয়েছে আর থ্রেটও দিছে। আমি অনেক ভয় পাইছি। কি? কার এত বড় সাহস? আর কার্ড নিয়ে যাওনি মামুনি? কে তোকে বলেছে নাম বলো? এই যে তোমার ছোট ছেলে আর ছোট ভাই। ও, এই ব্যাপার। আব্বু কেমন আছো? এই তো ভালো আছি বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আছি। এখন থেকে তো এখানেই থাকবা? তো অস্ট্রেলিয়াতে পড়বা নাকি অন্য কোথাও থেকে? এখানেই পড়ি, আপুরা তো এখানেই আছে তাই না? আব্বু, আমি বলি কি যে আসিফাত আমি লন্ডন যাই, মানে কারণটা হলো অন্য দেশে আমাদের কন্ট্রোল থাকলে ও ইংল্যান্ডও তো তোমার বন্ধু আর তার ছেলে দেখতেছে, তাই ভাবছিলাম ওখানে যে আমাদের দেখা উচিত। হ্যাঁ তা ঠিক, আমিও আর খোঁজ খবর নেই না। তাহলে তোরা যা, আর হাসান তুই আমাদের লন্ডনের অফিসটা দেখাশোনা কর। আর আসিফ ওখানে কোনো ভালো ভার্সিটিতে পড়বে, কি বল আসিফ? ওকে আব্বু। আব্বু, আমি আর হিয়া ও আসিফ আর হাসানের সাথে যাই। আমরা ওখানকার ভার্সিটিতে এডমিশন নিব। না আপু, 1 সপ্তাহ পর 3টা পরীক্ষা আছে। তাহলে আমরা 1 মাস পরে যাই ইংল্যান্ড। তাহলে আব্বু আপাতত আসিফ এডমিশন নিক, 1 মাস পর আমরা দুজন যাব। ঠিক আছে, তাহলে তোদের 3 জনের অ্যাডমিশন কনফার্ম করে রাখি। ইয়া সানিয়া না হয় 1 মাস পরে যাবে। হ্যাঁ। তো তোরা কবে যাচ্ছিস হাসান? আম্মু দেখি, কাল আমি আর আসিফ একটু কাজে বের হব, পরশুদিন যাব। ওকে, আমি ফ্লাইট ঠিক করে দিচ্ছি, তোরা পরশুদিন যাস। ওকে ড্যাড। আব্বু আব্বু, আমি ভাবছিলাম কাল ঘুরতে যাই ওদের সাথে। বলো না কাল বাসায় থাকতে। হ্যাঁ আব্বু, আমিও এটাই ভাবছিলাম। আসিফ কাজটা বাদ দাও, কাল ঘুরতে যাবে, ঠিক আছে? না আব্বু, মানে কাল রাতুলের ওই যে নারী পাচার করার বিষয়ে একটু কাজ আছে তাই। হ্যাঁ, সেটা দরকার, কারণ মেয়েদেরকে বাঁচাতে হবে। হ্যাঁ, তাও হিয়াসানিয়া চিন্তা করিস না, কাল রাতে ঘুরতে নিয়ে যাব। থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া বেস্ট ব্রাদার। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে ঘুমাতে চাই। যদিও আমি আর ভাইয়া একসাথে ভাইয়ের রুমে ঘুমাই, তবে রাত 1টার সময় আমার ফোনে কল আসলো। রিসিভ করার পর, Sir, there is a good news. We have collected the news. হোয়াট? গুড জব ডেভিড। Sir, they are coming to New Zealand with the kidnapped girls at 2:50 o'clock. I will text you the location. ওকে, আই এম কামিং, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তারপর হাসান ভাইকে ডাক দিলাম। তারপর বললাম যে ভাইয়া, ডেভিড ওদের খোঁজ পেয়ে গেছে। তারপর ভাইয়া বলল, তাহলে চলো আসিফ, লেটস গো। রাত 3:35। ব্লক ডি এর এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর গোডাউনে এলেন আদি শিকদার, এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সিইও আর রাতুলের বাবা। আদি ওর 5 জন বডিগার্ড এসে দেখলো তার গোডাউনের বাইরে ভিতরে সকল গার্ড রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। খুব করুণ ভাবে মারা হয়েছে তাদের। আদি দেখলো গোডাউনের ভিতরে একদম ফাঁকা জায়গার মাঝখানে বসে আছে 2 জন, আর তাদের 2 জনের একজনের পায়ের নিচে পড়ে আছে আদির ম্যানেজার। তখন এই দুজনের মধ্যে একজন বলল, তো আমাদের জন্য তুই ওই মেয়ে পাচার করতে পারলি না তাই না? বিল ক্যান্সেল হয়ে গেল। আর কত হলো? কত? মাত্র $5 মিলিয়ন। ওকে ওকে, আর এখন আমাদের জন্য তোর প্রাণটাও যাবে। আর আমাদের পরিচয়, তাই না? তুই পরিচয় জানতে চাইছিলি। তোরা বাংলাদেশি এত বড় বুকের পাটা, তুই আমাকে বলছিস আমার প্রাণ নিবি? এই পিটার, ওদের শুট কর ওদের। এই কথা বলার পর যেই না আমি তো আপনার কাছে ওয়ার্নিং পাই নাই, একবার বিশ্বাস করুন। আজ পর্যন্ত কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছি, তাদের পাচার করে, মাদকের বড় বড় ডিল করে কত ছেলে মেয়ের কেরিয়ার নষ্ট করছো। ভাই, এটুকু বলার সাথে সাথে বললাম টাইম আপ, গেম ওভার। আর একটানা 5টা গুলি করে দিলাম। এরপর আবার বললাম, বাপ ছেড়ে একই অপরাধে মরলাম। ডেভিড, বাড়ি ক্লিয়ার করো। আসিফ চল, এখন আবার অস্ট্রেলিয়া ফিরে যেতে হবে, ফ্লাইট রেডি। হ্যাঁ চলো যাই। ডেভিড দাঁড়ানো তো। এরপর ফ্লাইটে করে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়াতে ফিরে আসলাম। এখন আপনাদের বলি কি হয়েছিল। আসলে কয়েকশো নারীকে পাচার করতে যাচ্ছিল রাতুল আর ওর বাবা আতি।
এই খবর বের করার জন্য রাতুলিকে মেরেছিল আসিফ। তারপর রাতে ডেভিড খবর দেয় যে ওই ডিলটা নিউজিল্যান্ডে হবে। তাই ওই গোডাউনে আসার আগে আসিফ আর হাসান তার বডিগার্ড নিয়ে নিউজিল্যান্ডে এসে মেয়েদেরকে মুক্ত করে আদির আসার অপেক্ষায় থাকে। এরপর তো আপনারা জানলেন। ভোর 6টায় আমি আর হাসান পৌঁছে গেলাম আমাদের মেলবোর্নের বাড়িতে। এরপর হাসান ভাইয়া চলে যায় ফ্রেশ হতে, তারপর নামাজ পড়ে ঘুমিয়ে যায়। আর আমি ঘুমাবো না, তাই ফ্রেশ হয়ে 1 কাপ কফি নিয়ে ছাদে গিয়ে দাঁড়াই আর সকালের নজর কাড়া দৃশ্য উপভোগ করতে থাকি। সকাল 9টায় হাসান ভাইয়ের ঘুম ভেঙে যায়। তারপর ফ্রেশ হয়ে আমি আমার রুমে যাই। তবে আমাকে কেউ না পেয়ে গার্ডকে জিজ্ঞেস করলে হাসান ভাই। গার্ড জানায় যে ছাদে আছে। তাই আর কিছু না ভেবে হাসান ভাইয়ের ড্রয়িং রুমে যায় আর দেখে তার মা ব্রেকফাস্ট রেডি করেছে সার্ভেন্টদের দিয়ে, আর সানিয়া টিভি দেখছে, আর হিয়া তো গেম খেলছে, আর আরমান চৌধুরী খবরের কাগজ পড়ছে। তখন আব্বু বলল, তো হাসান, কাল নাকি তুমি আর আসিফ আদি শিকদারের কাজ শেষ করে দিছো? আজকে বাসায় থাকবে? না, মানে ভাবছিলাম আসিফ আর হিয়া সানিয়া ঘুরতে যাবে। তা ভালো, আর গার্ড নিয়ে যেও। আর তুমি এখন আমার সাথে একটু অফিসে চলো, একটু কাজ আছে। ওকে। আর আসিফ কোথায়? বাবা ও সাদে। ঠিক আছে। ব্রেকফাস্ট রেডি, খেতে আসো তোমরা। আসিফকে তাহলে ডেকে আনো তো সানিয়া মামুনি। আসিফকে ডেকে আনো তো সানিয়া মামুনি। ওকে আব্বু। আমি ছাদে দোলনায় বসেছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। পরে সানিয়া আপু ডাকে ঘুম ভাঙে যায়। কি রে আসিফ, ছাদে ঘুমাচ্ছিস? বেডরুমে যা, আর ব্রেকফাস্ট করবি না? না আপু, আমি একটু ঘুমাবো, পরে ব্রেকফাস্ট করব। ঠিক আছে, যা। তারপর আমি আমার রুমে এসে ঘুমিয়ে যাই আর সানিয়া চলে যায় ডাইনিং রুমে। আসিফ ছাদে ঘুমিয়ে পড়েছিল, আর এখন নাকি? ঠিক আছে, তাহলে ও পরে খাবে, তুমি বসো। তারপর সবাই ব্রেকফাস্ট করে হিয়া আর সানিয়া চলে গেল ভার্সিটিতে। আর আব্বু বলল, তো হাসান, আমার মনে হয় আজকের পড়াশোনা শেষ হতে আর 1-1.5 বছর লাগবে। তাহলে ওকে কোম্পানির কিছু দায়িত্ব বুঝিয়ে দেওয়া দরকার। আমারও তো বয়স হচ্ছে, আর তুমি একা সামলাতে গেলেও তো চাপ বাড়বে। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম। আর হাসিফ এমনিতেও ট্যালেন্ট ও ভালো সামলাতে পারবে। হ্যাঁ, তাহলে তোমার আম্মুকে বলে যাই ও ঘুম থেকে উঠলে ওকে অফিসে পাঠিয়ে দিতে। আজ ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিন। এই যে পারুল, শুনছো? হ্যাঁ বলো। আসিফ উঠলে ওকে একটু অফিসে পাঠিয়ে দেও, ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিব। তুমি কি বলো? হ্যাঁ, তা তো ভালোই। ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা যাই। ঠিক আছে আম্মু, যাই। দেখে শুনে যাস। তারপর হাসান আর আব্বু চলে গেল অফিসে। বলে রাখা ভালো, আমার বাড়ির চারপাশে সিকিউরিটি গার্ড থাকে পাহাড়ের জন্য। সকাল 10:30টায় আমার রুমে। এ আসিফ, উঠ এবার, কত ঘুমাবি? হ্যাঁ আম্মু, উঠছি, দাঁড়াও। হ্যাঁ, ফ্রেশ হয়ে আয়, আর আমি খাবার দিচ্ছি। ওকে। তারপর ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গেলাম আর টেবিলে বসতে আম্মু ব্রেকফাস্ট দিল। আমি খাওয়া শুরু করে দিলাম। তখন আম্মু বলল, টেবিলে খাবার দিলাম, আর কিছু লাগলে নিয়ে নিস। আমি একটু ছাদে যাব। ঠিক আছে যাও, আমি খেয়ে নিব। তারপর খাওয়া শেষ করে রেডি হয়ে বের হবো, এমন সময় না আব্বু কল দিল। হ্যাঁ আসিফ, ঘুম থেকে উঠেছো? হ্যাঁ আব্বু বলো। ব্রেকফাস্টটা সেরে একটু অফিসে আসবা, ঠিক আছে? হ্যাঁ আব্বু, আম্মু বলেছে, আমি আসছি। তারপর আম্মুকে বলে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। সাথে যদিও গার্ডরা ছিল, আমি যেহেতু এতদিন অফিসে ছিলাম না, তাই আমার অফিসের বাইরে থাকা সিকিউরিটি আমার গাড়িও আমাকে না চিনে ঢুকতে দিচ্ছিল না। তাই আমি ভাইয়া ও আব্বুকে কল দিই, কিন্তু ফোন অফ ছিল। পরে ম্যানেজারকে কল দিলে সাথে সাথে বাইরে থাকা সিকিউরিটি গার্ডরা আমাকে সরি বলে ঢুকতে দেয়। আমি এরপর অফিসে ঢুকে আব্বুর কেবিনে যাই। পরে ম্যানেজার বলে যে আব্বু আর ভাইয়া মিটিং এ আছে আর আমার কেবিন রেডি করা আছে, চাইলে আমার কেবিনে বসতে পারি। তারপর ম্যানেজার আমাকে কেবিনে নিয়ে যেতে চাইলে আমি বললাম, আমি একাই পারবো ম্যানেজার সাহেব, সমস্যা নেই, আপনি কাজে যান। ওকে স্যার, সমস্যা হলে বলবেন। হ্যাঁ অবশ্যই। ম্যানেজার হলো বাংলাদেশি, তাই বাংলাতেই বললো। আমি এরপর যেতে লাগলাম আমার কেবিনের দিকে। আমার কেবিন 4 তলায়, আর আমি আগেও মাঝে মাঝে অফিসে আসতাম, তাই আমার আলাদা কেবিন আছে।
লিফট থেকে বেরিয়ে কেবিনে দরজা খুললাম, এমন সময় পিছন থেকে কেউ ডাক দিল। ভয়েস শুনে মনে হলো মেয়ে, কিন্তু আমার পিছনে তো 3 জন গার্ড, তবে কেউ মেয়ে না। আমি তো পিছন ঘুরে দেখি একটা মেয়ে সাদা শার্ট, কালো প্যান্ট আর কালো কোট পরে আছে। গায়ের রং হালকা ফর্সা, হাইট আমার চেয়ে আনুমানিক 5 ইঞ্চি কম। আমার হাইট 5 ফুট 9 ইঞ্চি আর ওর হবে 5 ফুট 4 ইঞ্চি। আপনাদের কি মনে হয় এই সেই নায়িকা? না না, এটা না। আপনারা যেটা ভাবছেন একদম ভুল ভাবছেন। নায়িকা আসতে একটু লেট হবে, কারণ নায়িকা তো এখানে আছে অন্য দেশে, বুঝছেন। তখন মেয়েটি বলল, Hey mister, didn't you have any common sense? Why are you entering to the room without permission? That's the cabin of our new boss. কি ব্যাপার, কে মেয়ে আর সাহস তো কম না আমাকে আটকায়? Mr. Gentleman, are you mad or dumb? What's your problem? Oh no, so miss, have you ever seen your new boss? I have not. Oh, that means you are not dumb. Just shut up. What rubbish? I know, I am talking with a few mental patients. I am calling the sir. এই বলে মেয়েটি চলে গেল আর আমি কেবিনে ঢুকলাম। আমার কেবিনটার সাইজ অনেকটা বড় আর সুন্দর। আমি কেবিনে বসলাম আর অন্যদিকে মেয়েটা হাসানের কেবিনের সামনে গেল। May I come in, sir? আরে ইদা, আসো, কিছু বলবে? স্যার, মিটিং কেমন হলো? হ্যাঁ, ভালো। ও হ্যাঁ স্যার, আমাদের অফিসে মনে হয় ভুল করে কয়েকটা পাগল ঢুকে গেছে। হ্যাঁ স্যার, আপনি আসেন। হ্যাঁ, চলো। তারপর হাসান আর ইরা গেল আমার কেবিনের সামনে। কোথায় তোমার ওই পাগলগুলো? এখানেই তো ছিল স্যার, মনে হয় নতুন স্যারের ক্যাবিনে ঢুকে গেছে। হ্যাঁ, কেবিনে ভিতরে চলো। তারপর হাসান আর ইরা কেবিনে ঢুকলো, দেখে আমি বসে আছি আর 3 জন গার্ড দাঁড়িয়ে আছে। স্যার, এই যে পাগলগুলো কেবিনে বসে আছে। কিসব বলছো ইরা? ও পাগল হতে যাবে কেন? ও তো তোমার নতুন বস আসিফ চৌধুরী। ও তাই কি? আই এম রিয়েলি সরি স্যার। ইটস ওকে ইরা, সমস্যা নেই। এইটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তুমি যাও, আমরা কথা বলবো। ইয়েস স্যার। ভাইয়া, ওকে? আরে, ও হচ্ছে ইরা, ম্যানেজারের মেয়ে, এখানে জব করে। আর আব্বু ওকে তোর বিয়ে বানিয়েছে। কি হয়েছিল রে ওর এমন করলো? আমি ভাইকে সব খুলে বললাম। তুই ওর কথায় কিছু মনে করিস না, ও এমনই, অনেক ভালো মেয়ে আর খুব দক্ষতা কাজে, শুধু দুষ্টুমিটা একটু বেশি করে। অফিস সবাই ও দুষ্টুমিতে তেমন বিরক্ত, আবার ও না আসলে সবাই ওকে অনেক মিস করে। ওহ তাই, এটা মনে হয় হেয়ার জেরক্স কপি, বুঝছো? তা ঠিক। হ্যাঁ, এখন বলো আপু কোথায়? আব্বু ওনার রুমে চলো। তারপর আমি আর হাসান ভাই আপুর কেবিনে গেলাম। আরে আসিফ, আসছো? বসো, কেবিনে গেছিলা? হ্যাঁ, তো আপু বলো, কি ইম্পর্টেন্ট কথা যেন বলবা? হ্যাঁ বলো। হ্যাঁ বলতেছি, শোনো। আসলে আমি বলতেছিলাম তোমার আর 1 সপ্তাহ পর লন্ডনে যাও। হ্যাঁ, তা না হয় গেলাম, কিন্তু কারণটা কি? তোমরা সাদাত মির্জা এর নাম তো শুনেছো, তাই না? হ্যাঁ, এটা তো সেই যে আমাদের সবচেয়ে পাওয়ারফুল মাফিয়া গ্যাং চালায়। হ্যাঁ, তো কি হয়েছে আব্বু? ও কি কোনো সমস্যা করছে? আসলে ও জানে যে ও কখনো আমাদের সাথে পারবে না, তাই 20টি দেশে আমাদের গ্রুপের মেম্বারদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করে টেন্ডার গুলো নিয়ে নিচ্ছে। এখন স্টেপ না নিলে অন্যান্য মাফিয়ারা হাতের বাইরে চলে যাবে। তাই বাকি 170টি দেশের মাফিয়া কিছু করার আগে আমাদেরকে বোঝাতে হবে যে আমাদের পাওয়ার কমে যায়নি। 137টি দেশে আমাদের পাওয়ার চলে, যদিও বাকিগুলো তেমন পাওয়ারফুল না, তাই এগুলো আমরা আন্দাজে নেইনি। বাস এইটুকুই, নো টেনশন ড্যাড। আমি আর আসিফ ওকে দেখিয়ে দেব। না ভাইয়া, এবার তুমি না, আমি একা যাবো ওখানে, আর ওই সাদাত মির্জাকে দেখাবো আমাদের সাথে খারাপ কাজ করলে কি পড়িতে। না আসিফ, এটা ঠিক হবে না। হ্যাঁ, সেটাই। নো টেনশন, আমি ফুল প্রোটেকশন নিয়ে যাব। আপু, 2টা ফ্ল্যাট রেডি করো, আমার সাথে 50 জন যাবে, আর আজকেই। ওকে, দেখে শুনে যাবি, আর প্রবলেম হলে আমাকে জানাবি। ঠিক আছে, আমি বাসায় গেলাম আজকে। চল নিচে দিয়ে আসি তোকে। তারপর ভাই আমার সাথে নিচে আসলো। আসিফ তুই বাসা যা, আমি একটু সিট নিতে যাব, একটাকে সাইজ করতে বিকেলে আসবো। ওকে, আমি যাই তোমার সাথে।
না, তুই এখন ওই শাহাদাত মেজের ব্যাপারটা দেখ, বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে যাও, আমি গেলাম। আমি গাড়িতে উঠলাম, আমার সামনে একটা আর পিছনে দুইটা গাড়ি। গাড়িতে উঠে কল দিলাম আবিরকে। আবির হলো আমার রাইট হ্যান্ড। যদিও আমার বাবা ভাইয়া মাফিয়া জগতে একই, তবে আমাদের লোকজন আলাদা থাকে, যাতে তাদের ম্যানেজ করতে সুবিধা হয়। আবিরকে কল দিলে, হ্যাঁ বস বলেন, কোনো সমস্যা? না কোনো সমস্যা না, আসলে 7 মিনিট যা, এটুকু বলতেই, জি স্যার, আমাদের কোম্পানি যে টেন্ডার গুলো নিচ্ছে তাই তো আপনি ওর ব্যবস্থা করবেন, তাই না? হ্যাঁ জাস্ট 3 ঘন্টার মধ্যে টপ টু বাটাম অল ডিটেলস চাই। জি স্যার, ওর বেশিরভাগ ডিটেলস আমার কাছে আছে, আর সবগুলো মিলিয়ে আমি 1 ঘন্টার মধ্যে আপনাকে মেইল করছি। হ্যাঁ আচ্ছা স্যার, আমি বলছিলাম কি, আমরাই তো ওকে ফিনিশ করতে পারি, তাহলে আপনার আসার প্রয়োজন। ও জানে না মাফিয়া প্রিন্স আসিফ চৌধুরী কি, ওকে আমি নিজেই বুঝাবো। ওকে স্যার, আমি কি আপনার ফ্লাইটের গার্ড রেডি করব? সমস্যা নাই, ফ্লাইট আব্বু রেডি করো, আর আব্বুর 50 জন গার্ড যাবে। আরো গার্ড পাঠাবো স্যার? আমি তো একাই পারবো, বাট ফিল্মের নায়কের মতো একা যে মারা লোক আমি না। এর পুরো মেন্টাল। স্যার, ও আপনাকে একা শেষ করতে পারে, কিন্তু ওর নিয়ম হলো ও শত্রুর যতটুকু শক্তি আছে ততটুকু শক্তিতেই মারবে। তা তো ভালো, ও ওর পাওয়ারের কিছুই নেই, মাত্র 50 জন গার্ড নিয়েছে। ওই তোর সাহস কি করে হয় আমার সামনে ওর প্রশংসা করস? ফোন রাখ। সাত তাকে ছিলে, কিন্তু আপনারা পরে জানবেন কে এই ব্যক্তি। এই বলে ফোন রেখে দিয়ে বললাম, আসিফ চৌধুরী তুই আয়, এবার তোকে। আসিফ বাড়ি থেকে ওর আম্মুর সাথে দেখা করে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো। তারপর, ভাইয়া ভাইয়া তুই কি রেডি? কিসের জন্য? আজ ঘুরতে যাবি না? না রে বোন, আজকে একটা কাজে যাব। কোথায়? রাশিয়াতে। এই ভাইয়া আমাকে নিয়ে যাবি? আমি রাশিয়াতে এখনো যাইনি, প্লিজ ভাইয়া প্লিজ। না এখন না হিয়া, পরে নিয়ে যাব। ওখানে গ্রুপের প্রবলেম, তোকে এসবে নিয়ে যাব না। আরে আমি ওসবে যাবো কেন? আর ওইসব মাফিয়াটাকে আমাকে দেখে ভয় পাবে, কারণ আমি আরমান চৌধুরীর মেয়ে। জানো, ভার্সিটির কেউ আমাকে কিছু বলার সাহস পায় না। তা ঠিক। ভাইয়া কবে আসবে আর কখন যাবে? 1 সপ্তাহের ভিতরে চলে আসবো, তারপর লন্ডন যাব, তখন তোকে ঘুরতে নিয়ে যাব, আর একটু পরে চলে যাব। ও, তারপর সানায়া পর আম্মুকে বলে লাঞ্চ করে বেড়ে আসলাম গার্ড আর গাড়ি নিয়ে। এয়ারপোর্টে এসে দেখি আমার 50 জন বডিগার্ড আর ফ্লাইট রেডি। আব্বু আর ভাইকে বলে ফ্লাইটে উঠলাম। মোট 3টি প্লেনে আমি আর গার্ডরা আসছি। আর রাশিয়াতে আমাদের রাশিয়ার অফিসে ম্যানেজার 20 জন কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে আমার আসার অপেক্ষায়। তখনই রাশিয়াতে যে এয়ারপোর্টে আসবো সেখানে 5টি প্লেন ল্যান্ড করলো। 5টি প্লেন থেকে বেরিয়ে হলো 100 জনের মতো কালো শার্ট আর প্যান্ট পরা লোক। তারা একসাথে দাঁড়িয়ে রইলো। তখন রাশিয়ার অফিসের ম্যানেজার, এরা তো মনে হয় কোনো গ্রুপের লোক। এরা তো আবার আসিফ স্যারের সাথে ঝামেলার জন্য আসে নাই তো? বিষয়টা স্যারকে জানানো দরকার। তারপর ম্যানেজার আরমান চৌধুরীকে কল দিল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ কি পৌঁছে গেছে? না স্যার, ওনার ফ্লাইট ল্যান্ড করতে এখনো 15 মিনিট বাকি। তাহলে কি হয়েছে? এনি প্রবলেম? হ্যাঁ স্যার। তারপর ম্যানেজার সব খুলে বলল। ও, তাহলে তো দেখা দরকার। ওখানে 4টি বড় মাফিয়া গ্রুপ আছে, যারা সবাই আমাদের আন্ডারে আছে, শুধু একটি মানে সাদা মির্জা গ্রুপ ছাড়া। তাহলে আচ্ছা, যারা এসেছে ওদের গ্রুপের নামটা দেখো তো। ওকে স্যার, জানতেছি। তারপর ম্যানেজার একটা গার্ডকে পাঠায় ওদের কাছে। ওই গার্ডের ফিরে আসার আগেই আমার ফ্লাইট ল্যান্ড করে যায়। আর ওই যে 5টা ফ্লাইটে করে আসা 100 জনের একজন আমার দিকে আসতে থাকে। আর এয়ারপোর্টটা আমি আসবো বলে কিছুটা ফাঁকা করা হয়েছিল। ওই গার্ডটা ছিল আবির আর আমার দিকে আসছিল। আমার সাথে ছিল ডেভিড আর জনি, আর পিছনে 50 জন গার্ড। আবির আমার সামনে এসে সালাম দিয়ে হাত মেলালো। আর এতে ম্যানেজার অনেকটাই স্বাভাবিক হলো যে ওরা ঝামেলা করতে আসেনি। আবির আমার সাথে হাত মেলানোর পর ডেভিড আর জনির সাথে দাঁড়ালো। ম্যানেজার এসে আমাকে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আর আপনার পরিবারের সবাই কেমন আছে? স্যার সবাই ভালো আছে। স্যার একটা প্রশ্ন করি? হ্যাঁ বলেন। স্যার এরা কারা? আপনার সাথে তো 50 জন আসার কথা, এরা তো আপনার আগে আসলো। আমি তো ভেবেছিলাম এরা ঝামেলা করতে এসেছে।
তাই স্যারের আব্বুকে কল দিলাম। না সমস্যা নেই, ওরাও আমাদের লোক। আব্বুকে বলার পর ভাবলাম আরো কয়েকজন নিয়ে যাই। ওহো তাই। স্যার চলুন, গাড়ি রেডি, আর পুরো হোটেলও বুক করা আছে। না, আগে অফিসের গোডাউনে যাব। ওকে স্যার, চলুন। তারপর আমি এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। মোটামুটি 180 থেকে 200 জন গার্ড আমার সাথে। ইতিমধ্যে আশেপাশের মানুষ তাকিয়ে যে কে এসেছে, এত আয়োজন। আমি বাইরে আসার সাথে সাথে কয়েকটি গাড়ি এলো, BMW, মার্সিডিজ, টয়োটা, এরকম নামি দামি ব্র্যান্ডের। আমি গাড়ি থেকে উঠে বসলাম। আমার সামনে পিছনে আসছে প্রায় 50টির মতো গাড়ি। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম অফিসের মেন গোডাউনে। এখানেও সিকিউরিটির জন্য অর্ধেক গার্ড ভিতরে ঢুকলাম। আমি আর আমার সাথে ঢুকলো 20 জন গার্ড। আমি ম্যানেজার আর আবিরের সাথে কিছু কথা বললাম। তারপর ডাকলাম মার্ককে, বললাম, আবির একটা চেয়ার আনো তো। হ্যাঁ বস। তো মার্ক, চেয়ারে বসো। No, sir. Why I will sit in the chair? I am fine, thanks, sir. আরে বস। Okay, boss. Mark, do you know there are proved that great lives to sin and sin to death? Yes, sir. তো এটা কি জানো আমি কেন এটা বললাম? Sir, what you are saying? I did not understand. আরে এত নাটক করা কিছু হয় নাই মার্ক, আমি জানি তুই বাংলা জানিস, নইলে সাদাতকে বাংলাতে মেসেজ দিলি কেমনে? আর আর যে 50 জন বডিগার্ড নিয়ে আসবো, এটা কি করে জানলো ও? Sir, what are you saying? Why I will message Sadat that you? স্টপ, জাস্ট স্টপ, আই হেট লাইং। ওই যে লোভ, তুই লোভে পড়ে সাদাতের হাতে হাত মিলিয়েছিস, আমার খবর ওকে দিলি, তাতে তুই যে ভুল করেছিস তার শাস্তি হলো মৃত্যু। তার শাস্তি শুধুই মৃত্যু। কেন রে, তোর টাকার সমস্যা ছিল? মাসে আমার কাছ থেকে তো 15 লাখ টাকা আর নেট বোনাসে কতই দিই, তাহলে কেন বল? স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দিন স্যার। মাপ হে মাপ, আমার ডিকশনারিতে মাপ শব্দ নেই এমন না। মাপ আছে, তবে তাদের জন্য নেই যারা বিশ্বাসঘাতকতা করে। আর তোকে একটা গুড নিউজ দিই, তোর ফ্যামিলি চিন্তা করিস না রে, ওদের দায়িত্ব আমার। তোর ভুলের শাস্তি ওদের দিব না, বুঝলি? থ্যাংক ইউ স্যার, আর একটা বার সুযোগ দেন প্লিজ। সরি রে, খারাপ কাজে ওয়ার্নিং দিলেও বিশ্বাসঘাতকতার ওয়ার্নিং নেই, ডিরেক্ট রেজাল্ট। মা কিছু বলবে তার আগে আমি একটা রিভলভার বের করে 2 পায়ে 2টি গুলি করে দিলাম। আর বর্ষা থেকে গিয়ে মার্কের বসে থাকা চেয়ারের উপর একটা পা উঠে বললাম, মা জানিস আমি এত গার্ড নিয়ে এলাম কেন? আরে আমি 50 জন বডিগার্ড নিয়ে আসতাম, কিন্তু তুই যখন সাদাতকে বললি আর সাদাত বললো ও আমার পাওয়ার দেখবে, তাই না, ওকে আমার পাওয়ারের একটা নমুনা দেখাবো মাত্র। আর আগে আমার চোখ দুটো একদম লাল হয়ে আছে। আর তোকে তো অস্ট্রেলিয়াতেই শাস্তি দিতাম, কিন্তু এতদিন নিয়ে আসলাম সাদাত যাতে তোর মাধ্যমে আমার এই আসিফ চৌধুরী সম্পর্কে কিছু ধারণা পাই। এরপর মার্কের পেটে একটা ছুরি ঢুকিয়ে দিয়ে বুকে একটা না কয়েকটি গুলি করে দিলাম। তারপর আমি আমার জায়গায় যেয়ে বসলাম। চুপচাপ বসে আছি এমন সময়, Sir, can I ask a question? আমি ডেভিডের দিকে রাগি চোখে তাকালাম। তাতেও অনেকটা ভয় পায় আর বলে, No, sir. I don't want to know. Sorry. ডেভিড, will you say or I will do anything else? No, sir. Actually, my question is that how did you know that the Mark is traitor? Oh, that question. Okay, do you know, David, our bodyguard always use that mobile phone which we give. So in that mobile phone there is a system by which we can know that our guards are taking in which location and number. So when Mark was talking with Sadat, our other mobile operator worker catch the fact and informed me. Then I heard the call records of Mark and Sadat. Okay, did you understand, David and my dear bodyguard? But don't worry, your personal call records will not be saved likely when you're talking with family members. স্যার আপনি কিন্তু অনেক চালাক। সেটা না হলে এমন জায়গায় টিকে থাকা অসম্ভব। আবির, ডেভিড, গাড়ি রেডি করো আর হোটেলে চলো। ও আর একটা কথা, কোনো গার্ড আমার সাথে কখনো বিশ্বাসঘাতকতার চেষ্টাও করবে না, তাহলে এর পরিণাম একদমই ভালো হবে না। ইয়েস স্যার। রিমেম্বার দিস ডে। এরপর আমি হোটেলে চলে আসলাম। পুরো হোটেল গার্ড রয়েছে সিকিউরিটির জন্য। হোটেলে এসে ফ্রেশ হয়ে আব্বুকে কল দিলাম। হ্যাঁ আসিফ, কি খবর ওখানকার? হ্যাঁ, খোঁজ নিলাম। কাল থেকে সাদাত মির্জার ব্যবসা আরো প্রথম শুরু হবে।
আর হ্যাঁ, ওই যে ম্যানেজার বললো তুমি নাকি 100 জন বডিগার্ড নিছো, ওরা কারা? আব্বু, ওরা আমার মানে থার্ড গ্রুপের মেম্বার। তাহলে আমাকে বলতে আমি দিতাম। ওখান থেকে নেয়ার কি দরকার ছিল? আচ্ছা বাদ দাও, কি করো এখন? এরপর আব্বু, হাসান ভাই, আম্মু, হিয়া, সানিয়া আপুর সাথে কথা বললাম। এরপর একটু ঘুমও আসলো, ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। তারপর ফ্রেশ হয়ে 1 কাপ কফি নিয়ে হোটেলের ছাদে আসলাম। দেখলাম ছাদে অনেক বডিগার্ড। আমি আসার পর ওরা ওদের জায়গায় চলে যায়। ছাদে এসে দেখলাম আবহাওয়াটা অনেক ভালো, তাই ভাবলাম বাইরে দিয়ে ঘুরে আসবো। তারপর রুমে এসে রেডি হয়ে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। বের হব এমন সময় আবির এসে বলল, স্যার কোথাও বের হবেন? বাইরে দিয়ে একটু ঘুরে আসি। স্যার গার্ড নিয়ে যান। না, তার প্রয়োজন হবে না। না স্যার, রিস্ক নেওয়া উচিত হবে না। ওকে, তুমি আর ডেভিড আসো, তবে আমার থেকে একটু দূরে দূরে থাকবে। আমি একটু একা একা ঘুরতে চাই। ওকে স্যার। এরপর ডেভিড আসলো আর আমি একটা মার্সিডিজ নিয়ে বেরিয়ে গেলাম। আমার একটু পিছনে একটা ব্ল্যাক কালারের গাড়িতে ডেভিড আর আবির আছে। এরপর আমি একটা পার্কে চলে আসলাম। পার্কটা অনেক বড়, তাই মানুষ বেশি থাকলেও বোঝা যায় না। আমি একটু পার্কে ঘুরলাম, তারপর গাড়ি নিয়ে বের হলাম হোটেলে ফিরবো বলে। কিন্তু গাড়ি নিয়ে একটা নির্জন রাস্তা দিয়ে আসছি, তখন একটা ছেলে চিৎকার করার শব্দ পেলাম। আমি গাড়ি থেকে নেমে গেলাম, তারপর আওয়াজটাকে অনুসরণ করে ওই জায়গাটার দিকে পৌঁছানোর জন্য চেষ্টা করলাম এবং ওই জায়গায় পৌঁছে যাই। এরপর দেখি 6-7 জন লোক একটা 11-12 বছরের বাচ্চাকে ধরার চেষ্টা করছে। আমি গিয়ে বাচ্চাটাকে ধরলাম, তাতে বাচ্চাটা আরো ভয় পেয়ে যায় আর বলে, Leave me, please, leave me. ডোন্ট ওয়ারি চাইল্ড, আই উইল নট ডু নথিং রং টু, আই উইল নট হিট ইউ, সো ডোন্ট কেয়ার। Really? বাচ্চাটাকে কোলে উঠালাম। ইউ ক্যান ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করতে পারো। এরপর ওই লোকগুলোর মধ্যে একজন বলল, এই তুই এখান থেকে যা, আমাদের কাজের মধ্যে একদম আসবি না। ওহ দ্যাট ইজ ওকে, ইফ আই গো উইথ দ্য চাইল্ড, হাউ ইজ ইট? এই তুই কি কানে শুনিস না? আমরা তোকে যেতে বলছি না। I will not leave the place without the child. তো তুই শুনবি না? এই তোরা এই পাগলটাকে মার, এটা জানে আমরা কে। Oh my God, I don't know who are you, but alas, do you know who I am? আমরা জানতে চাই না তুই কে। এটা বলে একটা ছেলে বাংলা সিনেমার মতো আমাকে মারতে আসলো। আর একটা শব্দ হলো, ও মাটিতে পড়ে গেল। আসলে আমি কিছু করিনি। যখন ও মারতে এসেছিল, আমি আমার রিভলভারটা বের করতে যাব, কারণ বাচ্চাটা আমার কোলে, মারামারি করতে পারবো না। আর তখন ওই লোকটা মাটিতে পড়ে গেল। আমি ডান দিকে তাকিয়ে দেখি আবির আর ডেভিড আর সাথে 5 জন বডিগার্ড ছুটে আসছে। তখন বুঝতে বাকি রইল না যে ওই গুলিটা ওরা করেছে। আমার কাছে ওরা আসলো। Sir, are you alright? ডেভিড, কিপ দ্য চাইল্ড এন্ড গেট ব্যাক টু দ্য কার। তারপর বাচ্চাটাকে নিয়ে ডেভিড চলে গেল। অন্যদিকে লোকগুলো তো শক এটা দেখে, আর এর থেকেও বেশি শক যখন দেখলো আবিরকে। একটা লোক আবিরকে বলল, স্যার আপনি বাঁচালেন কেন? ও আমাদের কাজে বাধা দিচ্ছে, তাই আমরা শেষ করে ফেলবো ওকে। ওই তোরা জানো তুমি কে? বাঁচতে চাস তো আর একটা কথা বলবে। ঠিক আছে বস, উনি কে? হি ইজ আবির, আমিই বলে ওদের। So I am the leader of the World Royal Group Third and the future leader of the World Royal Group, আসিফ চৌধুরী। লোকগুলো কথা শোনার পর হাত থেকে অস্ত্র ফেলে মাটিতে বসে যায় আর জানে যে আজ ওরা শেষ। আর আবির মুচকে হাসলো। লোকগুলোর এমন ভয় পাওয়ার কারণটা আপনারা তো জানেন। আরো বলি, আসিফের আব্বু মানে আরমান চৌধুরী মাফিয়া বসের গ্রুপ দি ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ, যার নামে মাফিয়ারা ভয় পায়। আর এই নামে আরো 2টি গ্রুপ আছে, যথা দি ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ সেকেন্ড, যার বয়স হলো হাসান চৌধুরী, দি ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ থার্ড, এর বয়স হলো আসিফ চৌধুরী। আর ওই লোকগুলো ছিল রাশিয়ার টপ থার্ড মাফিয়া গ্রুপের লোক। আর আসিফদের গ্রুপ হলো টপ গ্রুপ। আর আবির, ডেভিড প্রায় সময় ওদের সাথে ছিল বলে। আর আসিফ সাধারণত আসে না এখন। তো তোরা বল, ওই বাচ্চাটাকে কেন কিডন্যাপ করতে চেয়েছিলি? আসলে আমাদেরকে কিডন্যাপ করতে বলেছিল সাদাত খান, আর ওরা হলো রাশিয়ার সেকেন্ড টপ গ্রুপ, আর তাই আমরা না করতে পারিনি। স্যার আমাদের ক্ষমা করে দিন।
ওকে যা। এরপর ওরা দৌড়ে চলে গেল। আমি আর গেলাম গাড়ির কাছে, দেখি বাচ্চাটি গাড়ির উপরে বসে আছে আর আইসক্রিম খাচ্ছে। আপনারা আইসক্রিম খাবেন নাকি? এই যত পারেন খেতে পারেন, আরো লাগলে বলবেন, কমেন্টে দিয়ে দেবো। আমি বাচ্চাটির কাছে গিয়ে বললাম, সো কিউট চাইল্ড, হোয়ার ইজ ইউর হোম? আমার my home is at beside the park. তুমি বাংলা পারো? আমি বাংলাদেশ। ওহ, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি জাহান, তুমি কে? থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। আমি আসিফ, আর চলো তুমি বাসায় দিয়ে আসি। আমি বাচ্চাটাকে সরি জিসানকে নিয়ে বাসায় চলে গেলাম। আর জিসান অনেক মিশুকে অনেক ভালো কথা বলতে পারে। আমি ওর বাসায় নিয়ে গেলাম, দেখি যে আমাদের ম্যানেজারই জিসানের বাবা। তখন আমি ম্যানেজারকে একথা বললাম, আমাকে বাসায় যাওয়ার জন্য বললো। আমি বললাম এখন না, অন্য সময় যাব। এরপর আমি হোটেলে চলে আসলাম। রাতে আব্বু আম্মুর সাথে কথা বললাম। তারপর ডেভিড, জনি, আবিরের সাথে সাদাতের ব্যাপারে কিছু বললাম। আর তাতে মনে হলো কাল সকালেই কাজটি হয়ে যাবে। তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা সাদাত মির্জার ম্যানেজার গেল সাদাতের বাসায়। আরে তুমি এখন এখানে? স্যার, আপনি কি কিছু জানেন না? কেন, কি জানবো? স্যার, আপনার আন্ডারওয়ার্ল্ডের সব ডিল ক্যান্সেল হয়ে গেছে, আর আপনার কোম্পানির কেনা শেয়ারগুলো জলের দামে বিক্রি হয়ে গেছে। আর আপনার যে বিভিন্ন কারখানা আছে ওগুলো সব শেষ করে দিছে। আর এর ক্ষতিপূরণ দিতে গিয়ে আপনার কোম্পানি নিলামে উঠে গেছে। কে করেছে এগুলা? স্যার, আসিফ চৌধুরী। ওকে যতটা ভাবছিলাম ততটা ও না। এক রাতে ও আমার সবকিছু শেষ করে দিল। ওই কে আসো, চল আসিফ রে, আজ শেষ হবি তুই। এরপর সাদাত চলে গেল ওর রাশিয়ার অফিস। তবে যে তেমন কোনো লাভ হলো না, কারণ অফিসটা আর সব শেয়ার কিনে নিয়েছে A&A গ্লোবাল গ্রুপ, যার মালিকানা হলো দ্য ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ থার্ড, মানে আসিফ। এখান থেকে সাদাত চলে গেল তার রাশিয়াতে থাকা আন্ডারওয়ার্ল্ডের অফিসে। তারপরে একে একে সব মাফিয়াদের সাথে কথা বললাম। তবে সবার এক কথা, যে তারা জানতো না যে সাদাত আসিফের সাথে শত্রুতা করেছে, তাহলে আগে কোনো বিল করতো না। আর এখন ওরা সাদাতের সাথে কাজ করে নিজেদের প্রাণ বিলে দিতে পারবে না। এখন সাদাত যেন একেবারে দিশেহারা হয়ে গেল। সকালবেলা ফোনের আওয়াজে ঘুম ভেঙেছে। আমি ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি আমার ছোট বোন হিয়া ফোন করেছে। কল রিসিভ করার পরে, হ্যালো, হুম কি ঘুম থেকে উঠছত নাকি? হাসান ভাইয়া বললো তুই নাকি ঘুম থেকে উঠছত, আর আমি বলছি উঠোস নাই। তাই কার কথা ঠিক তার জন্য কল দিছি। তুই কে আবার ঘুম থেকে উঠছত, তাই না? কে বলেছে তোকে? আমি তো কোন সময় ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, মিথ্যা বললাম, নাহলে কি যে করে ঠিক নাই। এই মিথ্যা কথা বলস কেন? আমি ডেভিডকে কল করে আগে জেনেছি। আচ্ছা হয়েছে হয়েছে, এখন রাখ, আমার কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, এমন করে যেন ওর কত কাজ। ঠিক আছে, রাখি, ভালো থাকিস। এরপর কল রেখে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ডেভিড, জনি আর আবিরকে আমার রুমে ডাকলাম। কিছুক্ষণের মধ্যে ওরা চলে এলো। আমি সবাই বসে আছি আর ওদের বললাম, কাজ এখন কি হয়েছে? জি স্যার, বলতেন। আর সাদাত এখন ওর গোডাউনেই আছে। আপনি বললে এখনই আপনার যাওয়ার ব্যবস্থা করি। না না, এখন না, তোমরা যাও, আমি আসছি। এরপর ওরা চলে গেল। আমি আপনাদের বলি কি হয়েছিল। আমরা গতকাল রাত্রে সব প্ল্যান করেছি, তবে ওদের কিছু বলিনি। শুধু বলেছি যে সাদাতের সব শেয়ার গুলো যেভাবে হয় সেভাবে কিনে নিতে। আর আমাদের পাওয়ারের কারণে সাদাতের সব শেয়ার কিনতে বেশি কষ্ট হয়নি। এরপর সাদাতের যে সকল খারাপ গোডাউন গুলো আছে ওগুলো সব রাতারাতি শেষ করে দিতে বলেছিলাম। আর এসবের কারণে ওর যে ক্ষতি হয়েছে তাতে ওর কোম্পানি আর সব ডিল ক্যান্সেল হওয়ার কারণে ওর কোম্পানি বিক্রি হয়ে যায়। আর আমি তা খুব স্বল্প দামে কিনে নিই। সাদাত গোডাউনে বসে আছে, আর ওর গোডাউনের সামনে থামলো মার্সিডিজ বেঞ্জ AMG C63S। গাড়ির সামনে পিছনে গাড়ি নেই। গাড়ি থেকে নেমে এলো এক ব্ল্যাক কালারের শার্ট প্যান্ট পরা, গায়ে ব্লেজার আর ব্ল্যাক স্পোর্টস শু পরা, প্রায় 6 ফুট লম্বা এক হ্যান্ডসাম। লোকটা বেরিয়ে আসার পর তো গোডাউনের সামনে থাকা গার্ডদের কলেজের পানি যেন শুকিয়ে গেছে। লোকটা বের হয়ে সানগ্লাসটা পরে নিল আর গোডাউনের ভিতরে দিকে যেতে লাগলো। সামনে থাকা গার্ডরা কিছু বলবে, এমন সময় লোকটা ইশারায় বুঝিয়ে দিল যে একদম চুপ, একটা কথা বললে প্রাণটা হারানোর ঝুঁকি আছে। এরপর আর সাদাতের লোকেরা কিছু বলার সাহস পেল না, কারণ আসিফ সম্পর্কে তাদের সব কম বেশি ধারণা আছে।
আর সাদাতের লোক গিয়ে সাদাতকে বলে উঠল, বস আসিফ এসেছে। ওই ওর সাথে কতজন আছে? স্যার ও একাই এসেছে। ওই তোরা রেডি থাক। এরপর ও হ্যাঁ, এতক্ষণে তো বুঝতে পারছেন যে ওইটা আসিফ। আসিফ ভিতরে আসলে সানগ্লাসটা খুলে সাদাতের দিকে তাকালো আর একটা ডেভিল স্মাইল দিল। তখন সাদাত আসিফ একটা হাসি দিয়ে একটা চেয়ার টেনে তাতে বসে পায়ের পর পা তুলে বলল, আরে আসিফ, কি মরার এত তারা কিসের? একাই একাই চলে আসছিস যে? তো তোমার কি মনে হয় সাদাত, আমি একা এসেছি? আরে আমি কি সিনেমার হিরোর মতো একা একা আসবো নাকি ভিলেনকে মারতে? তার ছেলের হাসি দিয়ে আর এতে সাদাতে কিছুটা চিন্তিত, কারণ সে কিছুটা হলে আসিফকে চিনেছে। আর হ্যাঁ সাদাত, তুমি বললে না যে আমার মরার এত তাড়া কিসের? হ্যাঁ, তো আমি বলি, আল্লাহ আমার যে মৃত্যু যেদিন লিখে রেখেছে সেদিনই হবে, তুমি মারার কেউ না। আর হ্যাঁ, তুমি জানো নাকি জানি না, আসিফ চৌধুরীর রুলস হলো তুমি যদি টিম নিয়ে আসো, এই আসিফ চৌধুরী তোমার সমান পাওয়ার দিয়ে মারবে, একা না। ওকে, সো মারামারি করতে আসিনি, তোমার সাথে দেখা করতে এসেছিলাম, দেখা করলাম ভাই, সাবধানে থেকো। ওকে, আর থাক বলা লাগবে না। কি ভাবছস তুই আসবে আর যেতে পারবি? ওই মার ওকে। আরে এইসব তো অনেক পুরোনো কাহিনী সাদাত, নতুন কিছু আনো, নতুন কিছু, বুঝতে পারছো? এইসব বলে আমি চলে আসতেছিলাম, তখনই পিছন থেকে একটা ছেলে গুলি করতে যাবে, তখনই আমি রিভলভারটা বের করে শুট করে দিলাম, জানতাম এমনটা হবে। এরপর পিছনে ঘুরলাম, সাদা তো অবাক। আমি পিছনে ঘুরলাম, দেখলাম একটা ছেলে রড নিয়ে মারতে আসছে, ওর বুকের মাঝে একটা মারলাম লাঠি, এতে রডটি হাত থেকে পড়ে যায়। ছেলেটা পড়ে যাবে এমন সময় কলারটা চেপে ধরলাম, এখন ছেড়ে দিলেই পড়ে যাবে। আমি ওর কলার ধরে টেনে নিয়ে গেলাম, হাতে একটা রড নিয়ে দাঁড়ালাম। এরপর ছেলেটার দিকে তাকিয়ে ওকে একটা বাড়ি দিয়ে নিচে শুয়ে দিলাম। সাদা, আজ মারামারি করার জন্য আসছিলাম না, কিন্তু কি করবো বল, তুই তো শুরু করলি না। অন্যদিকে হট, এই তুমি আসিফ স্যারকে পেয়েছো? No, I have checked all the rooms, but the result is no. আমরা সব জায়গায় খুঁজেছি, আমার মনে হয় হাসান স্যারকে জানানো দরকার। আমার মনে হয় আমি জানি স্যার কোথায় আছেন। Where? ডেভিড, তুমি তো দেখলেই যে স্যার সাদাতের ব্যবসা সম্পূর্ণ শেষ করে দিয়েছে। তো আমার মনে হয় স্যার কোনো প্ল্যান করেছে, এবং স্যারকে যতদূর জানি স্যার এখন সাদাতের কাছে গেছে ওর গোডাউনে। We think we should go there. তাহলে চলো যাই, কিন্তু আমার মনে হয় না আমরা ওখানে গিয়ে কিছু পাবো, কারণ যা দেখার তা শেষ হয়ে গেছে। What do you mean? মানে এইটাই যে স্যার আধা ঘন্টা বেশি সময় ধরে মিসিং, আর সাদাতকে শেষ করার জন্য স্যারের জন্য পর্যাপ্ত। ঠিক আছে ঠিক আছে, তবে আমাদের যেতে হবে, কারণ স্যার বিপদ হতে পারে। আসলে কি হয়েছে, আসিফ কাউকে না বলে গাড়ি নিয়ে বেড়ে গেছে, তাই সবাই ওকে খুঁজছে। আর এতক্ষণ তো শুনলেনি, তো ওরা সবাই আরো কিছু গার্ড দিয়ে সাদাতের গোডাউনের দিকে যেতে লাগলো। আর অন্যদিকে আসিফ সাদাতের লোকগুলোকে রড দিয়ে মারা শুরু করলো। অন্যদিকে সাদাতের লোকরা আসিফকে শুট করার চেষ্টা করছে, তবে কোনোভাবেই সফল হচ্ছে না। একসময় আসিফ রড দিয়ে মেরে শেষ করতে না পেরে রিভলভারটা নিল আর গুলি লোড করে শুরু করলো। এমন সময় একসাথে 5টি গাড়ি ঢুকলো সাদাতের গোডাউনের ভিতর, আর গাড়ি থেকে বেরিয়ে এলো ব্ল্যাক কালারের ড্রেস পরা প্রায় 20 জন বডিগার্ড। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ সাদাতের অর্ধেক লোক আহত হয়ে গেছে আর বেশিরভাগ মারাই আছে। সাদাত তো এটা দেখে অবাক, একজন মানুষ কি করে এত ফাস্টলি কাজ করতে পারে। সাদাত এখান থেকে পালানোর চেষ্টা করছে, তবে আসিফ পালাতে দেয়নি। এখন আসিফ যে সাদাতকে ধরলো, সাদাতের কলার ধরে টেনে নিয়ে গেল একটা চেয়ারের কাছে। তখন ওই যে 20 জন বডিগার্ড এসে বলল, স্যার আপনি বসেন, আমি দেখতাছি। এরপর আসিফ ওই বডিগার্ডের দিকে তাকালো। বডিগার্ড যা দেখলো তাতে অনেকটা ভয় পেয়ে যায়, কারণ আসিফের চোখ দুটো রক্তে লাল হয়ে গেছে, আর এমন লোকে তাকিয়ে আছে যে তাকে এক নিমিষে শেষ করে দেবে। তখন ওই বডিগার্ড মাথা নিচু করে ফেললো, আর সাদাত বলল, প্লিজ আসিফ, আমাকে মাফ করে দাও, আর কোনোদিন আসবো না তোমার সামনে। জাস্ট শাট আপ। ওই কি ভেবেছিস, যখন বলছিলাম তখন কথা কানে যায়নি, তো এখন মাপ চেয়েছিস কেন? তোরা মারা কোনো ইচ্ছা ছিল না, তুই আমাদের কোম্পানির টেন্ডার গুলো নিতেছিলিস, মানুষটা ভয় দেখে গেল।
আরে নিজের যোগ্যতাই নেই না, নিজের যোগ্যতাই নেই না, আমি তোকে সামনে যাওয়ার জন্য পথ ছেড়ে দিব। তোর সফল অন্যায় ভাবে নেওয়া অর্থ শেষ করে দিয়েছি। ভাবছি ভালো হবি, তা না, আজকে আসছিলাম মারতে না, তাও তুই আমাকে মারার জন্য ট্রাই করেছিস। দেখ তুই শোধরানোরে না। টাইম আপ মিস্টার সাদাত, বাই, গুড বাই। এখন আসিফ বসে আছে চুপচাপ ওই পিছনকার ধারে আছে। তাদের কিছু বলার সাহসই নেই, কারণ আসিফ এখন চরম মাত্রায় রাগান্বিত। অন্যদিকে ডেভিড, আবির আর গার্ড এখনো পৌঁছাতেই পারেনি। এখন বলি তাহলে এই পিছন কারা? এদের একজন হলো মেহেদি, যে একটু আগে আসিফকে বলল। মেহেদি হলো আসিফের দুই রাইট হ্যান্ডের একজন, আরেকজনকে তো চিনেন আবির। তো বলি মেহেদি কি করে আসলো? কিছু কাগজপত্রে আসিফের সাইন লাগতো, তাই আসিফকে গতকাল রাত্রে বলেছিল। আর মেহেদি কিছু লোক নিয়ে রাশিয়াতে আসে। কিন্তু যখন আসিফ সাদাতের কাছে আসতেছিল, তখন মেহেদি ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিল যে আসিফ কোথায় আছে। এতে আসিফ বলে যে সাদাতের সাথে দেখা করতে আছে, আর কিছু বলেনি। তাই মেহেদি ভেবেছিল এখানে সমস্যা হবে, তাই ও এসে পড়ে। মেহেদি এই সাদাতের সাথে আসিফের শত্রুতা এটা জানতো। কিছুক্ষণ পরে জনি, ডেভিড, আবির আরো অনেক বডিগার্ড এসে পড়ে, আর দেখে সবাই দাঁড়িয়ে আছে আর আসিফ বসে আছে। আর আবির তো মেহেদিকে দেখে অবাক। তারপর মেহেদি আবিরকে সবকিছু বুঝিয়ে বলে। আর সবাই তো আসিফের দিকে তাকিয়ে বেশি অবাক হয়নি, কারণ আসিফ যেরকম ভদ্র তেমন ডেঞ্জারাস। এরপর আসিফ, মেহেদি, আবির গাড়ি রেডি করো, হোটেলে ফিরবো। এরপরে সবাই গাড়িতে উঠে যায়। আর আসিফের শরীরে শার্টে প্যান্টে রক্ত লেগে আছে, তবে সবকিছু রং কালো হওয়ার কারণে তেমন বোঝা যাচ্ছে না। এরপর আসিফ হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে নেয়। আবির আর ডেভিড হাসান আর আরমান চৌধুরীকে সব খুলে বলে। আসিফ ফ্রেশ হয়ে এলে আরমান চৌধুরী কল দেয়। হ্যাঁ আসিফ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আর তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো, তবে তুমি এত বড় রিস্ক নিছো কেন? গার্ড নিয়ে গেলে কি হতো? আপু তুমি টেনশন করো না, আমি তো সাদাত মির্জাকে মারতে যাইনি, তাই গার্ড নিইনি। আমি গেছিলাম ওকে ভালো করে বুঝাতে, কিন্তু ও তো কিছুই শুনলো না, উল্টো আমাকে মারতে আসে, তাই তো দিলাম। আচ্ছা বাদ দাও, তুমি কি আজ ফিরবে? না আপু, আজ আর ফিরবো না, আমি একটু রাশিয়াতে ঘুরবো। আর হ্যাঁ, তুমি সানিয়া আপু, হিয়া আর হাসান ভাইকেও পাঠিয়ে দাও রাশিয়াতে। হিয়া তো রাশিয়াতে আসতে চেয়েছিল, তাই না? ওকে, আমি ওদের আজ বিকেলে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি কল কেটে দিয়ে আম্মু আর হাসান ভাইয়ের সাথে কথা বললাম। এরপর খাওয়া দাওয়া করে গার্ডদের নিয়ে অফিসে গেলাম, কিছু কাজ করলাম। আর তারপর বিকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে এয়ারপোর্টে আসলাম বডিগার্ড নিয়ে। আর এয়ারপোর্টটা অনেকটা ফাঁকা করেছি। পর আমাদের নিজস্ব ফ্লাইটে করে চলে এলো আমার বড় বোন সানিয়া আপু আর হাসান ভাই আর হিয়া। তারপর সবাই মিলে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে কিছুক্ষণ গল্প করে ঘুমাতে গেলাম। সকালবেলা সবাই উঠে গেছে, কিন্তু আমি উঠিনি। সানিয়া আপু আমাকে উঠিয়ে দিল। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম ঘোরার জন্য। আজকে যদিও গার্ড নিইনি, আমরা চারজন আজ পুরো দিন ঘুরে রাতে হোটেলে এসে ফ্রেশ হয়ে ডিনার করে কিছুক্ষণ কথা বলে ঘুমাতে গেলাম। আর কালকে সকালেই অস্ট্রেলিয়া চলে যাব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 9টার দিকে ফ্লাইটে উঠে গেলাম। যদিও মোট 9টি প্লেনের দরকার হয়েছে, কারণ সকল গার্ডকে নিজ নিজ জায়গায় পাঠাতে হবে। রওনা হলাম অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। আর অন্যদিকে রাত 12:47, লন্ডন ব্রিজের উপর দিয়ে খুব দ্রুত বেগে চলে গেল একটি গাড়ি। গাড়ি পিছনে আসছে 5টা গাড়ি। লন্ডন ব্রিজ পার হতেই প্রথম গাড়িটাকে একটা ট্রাক এসে ধাক্কা দিল, আর বাঘের পিছনে থাকা 5টা গাড়ির যাওয়ার পথ আটকে দিল। এতে করে সব গাড়ি থেকে বেরিয়ে এলো 20 জন লোক, আর মাঝখানে একটা গাড়ি থেকে নেমে এলো একটা ছেলে। দেখে মনে হলো এই সবার লিডার। একটা লোক গিয়ে বললো ট্রাক ড্রাইভারকে, Hey you, foolish man. Do you know what have you done? Do you know who we are? এই তোমরা কি নিজেদের খুব চালাক মনে করো? What rubbish you are saying? Just go from here or we will not think once to kill you. এমন সময় ট্রাকের পিছন থেকে কয়েকজন বেরিয়ে এলো, আর তারা গুলি করা শুরু করলো। আর এখানকার সবাই পাল্টা গুলি করা শুরু করলো। এক সময় সবাই আহত হয়ে যায় আর মাটিতে পড়ে যায়। তখন ট্রাকটি সরে দেওয়া হলো আর 3টে গাড়ি আসলো। প্রথম ও শেষ গাড়ি থেকে সবাই বেরিয়ে মাঝখানে গাড়ির দরজা খুলে দেয়, আর বেরিয়ে আসে একটি মেয়ে। মেয়েটি একটা সাদা শার্ট, কালো প্যান্ট, স্পোর্টস শু পরা, ফর্সা ত্বক, মুখে রাগী ভাব। মেয়েটা বেরিয়ে আসলে এক মহিলা গার্ড ওকে একটি রিভলভার দেয়। মেয়েটি রিভলভার হাতে নিয়ে শার্টের হাত ফোল্ডার করতে
এগিয়ে যায় ওই লোকগুলোর লিডারের দিকে। ওই লোকগুলোর লিডার মাটিতে পড়ে আছে। মেয়েটা গিয়ে সামনে থাকা গাড়িতে হেলান দিয়ে ওই লিডারকে বলল, দয়া করে ছেড়ে দিন ম্যাম, আর কোনোদিন আপনার সামনে আসবো না। হায় আল্লাহ, জনাব পিটার জনসন, জার্মানির মাফিয়া গ্রুপগুলোর অন্যতম একটি সেরা গ্রুপের লিডার আর বিখ্যাত গ্যাংস্টার। আপনার কি মনে হয় আপনি জীবিত থাকবেন আমি এটা জানার পরেও যে আপনি আমাকে মারতে চেয়েছিলেন আর গর্ব করতে চেয়েছিলেন যে আপনি লন্ডনের ডেঞ্জারাস আর বেস্ট মাফিয়াকে মেরেছেন? আমাকে দয়া করে ক্ষমা করে দাও। ওহ না পিটার জনসন, অনেক দুঃখিত, আমার মনে কোনো ক্ষমাশীলতা নেই। এই বলে মেয়েটি সরাসরি অনেকগুলো গুলি করে দিল পিটার জনসনকে। একবারও হাত কাঁপলো না মেয়েটির। হায় আল্লাহ, কি হামলাম রে ভাই। আসিফ আর আপনারা কি করে সামলাবেন? আর যাই হোক, আসিফ না হয় সামলে নেবে, ওর বউ বলে কথা, তবে আপনারা কিভাবে সামলাবেন এর কাহিনী পরে। আরে রাগ করে না, ভাল লাগবে গল্পটা, শুনেন শুনেন। এরপর মেয়েটি রিভলভার একটি বডিগার্ডকে দিয়ে বলল, জায়গাটা পরিষ্কার কর, রিয়া গাড়ি রেডি করো, আমি বাসায় ফিরবো। এরপরেই মেয়েটি গাড়িতে উঠে বসলো আর ওর বাকি লোকেরা জায়গাটা পরিষ্কার করলো। এর মাঝে আপনাদেরকে এই মেয়ের পরিচয় দিয়ে দিই। মেয়েটি হলো ঈশা খান। হাসিব খান আর মেহেরিন হাসিব খানের একমাত্র মেয়ে। হাসিব খান লন্ডনের একজন নামকরা বিজনেসম্যান আর লন্ডনের টপ মাফিয়া। যদিও অন্যান্য দেশের মতো এই শহরেও আসিফদের টপ হওয়ার কথা, তবে হাসিব খান আর আরমান চৌধুরী ভালো বন্ধু। সেই কারণে লন্ডনে আরমান চৌধুরী হাসিব খানকে দেখতে বলে। হাসিব খান আর মেহেরিন খান বাংলাদেশি, এখন হলো ঈশা খানের পরিচয়। ঈশা খান বর্তমানে লন্ডনের টপ মাফিয়ার বিজনেসম্যান। বাবার জায়গায় সে বসেছে। এখন বাবা বাড়িতেই থাকে আর ঈশা এখন সবকিছু দেখাশোনা করে। এই লন্ডনে ঈশা খানের উপর কথা বলার সাহস কারো নেই, যেন এ হলো লন্ডনের কুইন। ঈশা অনেক ভালো মেয়ে, তবে খারাপ মাফিয়াদেরকে শেষ করার এখন ওর কাজ। প্রায় 1 বছরের বেশি হবে ঈশা মাফিয়া জগতে এসেছে। বাবার চেয়ে বেশি নাম করেছে অল্প সময়ের মধ্যে। লন্ডনে এখনো ওর কারণে আর কোনো মাফিয়া গ্রুপ বড় হতে পারেনি। যদিও 2-3টি গ্রুপ আছে ঈশার শত্রু হিসেবে, ঈশা প্রচন্ড রাগী। নিজের বাবা মা ছাড়া কার সাথে তেমন কথা বলে না। ঈশার মনে দয়া মায়া বলতে তেমন কিছু নেই। মার্ডার করতে গেলেও ওর হাত কাঁপে না। ঈশা দেখতে অনেক সুন্দর, ফর্সা গায়ে রং, হাইট 5 ফুট 6-7 মতো, লম্বা লম্বা চুল, ঘন কালো, আর সবসময় শার্ট প্যান্টই পরে। ঈশা গাড়িতে করে বাড়ি ফিরে আসলে তার বাবা হাসিব খান বল, আচ্ছা মা, আজ দেরি হলো কেন? ঈশা এমনিতে রেগে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। হায় আল্লাহ, বেঁচে আছে কেমনে? ওহ সরি, বলেছে, রাগের মাত্রা বোঝানোর জন্য বলেছি। ঈশা দাঁত কটমট করে বলল, আসলে আজ একটু কাজ ছিল। ও, শার্টে রক্তের দাগ মানে? মামনি, আজকেও মার্ডার করছো? কেন, গার্ড ছিল না? আর মামনি, আমাদের তো কোনো কিছুর কমতি নেই, তুমি এইসব কাজ না করলে হয় না। আমি করছি বলে কি তোমার করতেই হবে? ও আব্বু, বাদ দাও, তুমি তো জানো আমি তো খারাপ কাজ করি না, যারা যেরকম তাদের সাথে তেমন করি। তুমি বাদ দাও, আমি চিনি ওকে, ও এসব বাদ দেবে না। আর ও যখন কোনো খারাপ কাজ করবে তখনই এসব থেকে ছাড়িয়ে দেব। এই তো মাই সুইট আম্মু। ওকে, যাও ফ্রেশ হয়ে আসো, ডিনার করবে। তোমার জন্য এতক্ষণ বসে আছি জানো। ঈশা রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার করে রুমে এসে শুয়ে পড়ে। আজ খুবই ক্লান্ত তাই। অন্যদিকে বিকাল 4:30টায় আসিফদের প্লেন ল্যান্ড করলো অস্ট্রেলিয়াতে। তারপরে এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে আমরা মেলবোর্নের বাড়িতে চলে আসি। বাসায় ঢুকতে দেখি আব্বা আম্মু বসে আছে ড্রয়িং রুমে। আমরা যেতে আপু বললাম, তো রাশিয়ায় কেমন ঘুরলে? এই তো ভালোই। তার কয়েকদিন ঘুরে আসলে পারতে। হ্যাঁ আব্বু, বলেছিলাম, কিন্তু আসিফ বলল ও চলে আসবে। তবে একদিনে অনেক কিছু ঘুরে দেখেছি, আমার অনেক ভালো লাগছে। তাহলে তোমাকে আবার পাঠিয়ে দেই, ঘুরে আসো। না থাক, আমি ঠিক আছি। আব্বু, আমাকেও পাঠিয়ে দাও। আবার যাবা? অনেক ভালো লাগছে। এই, তোর না পরীক্ষা আছে তাহলে? আরে এটা তো থাকবেই। মামনি, পরীক্ষা শেষ হোক, 3rd ইয়ারে উঠলে আবার পাঠাবো। আমি খুব ক্লান্ত, আমি গেলাম, ফ্রেশ হবো। আসিফ চল। তো আসিফ, তুমি লন্ডন কবে যেতে চাও? দেখি
ঠিক আছে, আমি তোমার এডমিশন কনফার্ম করে রাখছি। তুমি একদিন যাও, তুমি যেদিন যাও যেতে পারো। আচ্ছা, পিএইচডি কমপ্লিট করার পরেও কেন আবার পড়তে হবে? আসলে আমি আমেরিকা থেকে পিএইচডি কমপ্লিট করছি, তবে আবার একটা আলাদা কোর্সে পড়ছি, যার জন্য লন্ডনে যাচ্ছি পুরো কমপ্লিট করতে। এরপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে ঘুমাতে গেলাম। সকালে ঘুম থেকে উঠতে গেলে মনে হলো কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কে আসবে? আমি ভাবলাম মাফিয়া তো, তাই এমন মনে হচ্ছে। এত বডিগার্ড থাকতে কে আসবে এখানে? কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো যখন দেখলাম আমার বেডের সাইডে একটা চেয়ার, উল্টো দিকে ঘুরে একজন বসে আছে হাতে একটা রিভলভার নিয়ে। আমি তাড়াতাড়ি করে রিভলভার নিয়ে বললাম, এই কে ওখানে? আমি কণ্ঠস্বর শুনে বুঝে গেলাম এটা হাসান ভাই। আরে না, এটা হলো সাদ। সাদ, এইসব মজা ভালো লাগে না। কেন ব্রো, মরার ভয় নাকি? তা নিয়ে চিন্তা করো না, আমি আমার বাতিজার মুখ না দেখে তোমাকে মরতে দিচ্ছি না। ওর কথা শুনে আমি পুরো হেসেই দিলাম। না রে, আমাকে আল্লাহ ছাড়া কারো মারার সাধ্য নেই। তা আমি জানি কে আসবে তোকে মারতে আসা মানে ওই নিজেই মরবে। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হতে গেলাম। এখন আপনাদের সাদের পরিচয় দিই। সাদ আমার খালাতো ভাই, আমার থেকে 1 বছরের ছোট। আমরা একসাথে ছিলাম, তবে পিএইচডি কমপ্লিট করার পরে ও ওর বাবার বিজনেস দেখা শুরু করে, আর আমি ছদ্মবেশে ছিলাম। আর সাদ খুব মজা করে, সবসময় ওকে আমি সিরিয়াস মুডে খুব কমই দেখেছি। ফ্রেশ হয়ে এসে দেখি সাদ আমার মোবাইলে কি যেন খুঁজছে। ও আমার মোবাইলে লক জানে। কি খুঁজছিলিস এমন করে? আরে আমার বাতিজির আম্মু আর আমার একমাত্র ভাবি। তুই কি জীবনেও সিরিয়াস হবে না? আরে এটা কত সিরিয়াস কথা জানো? তোর বিয়ে না দিলে আমারটা তো হবে না। ওকে, নিচে চল। আর তুই বিয়ে করে নে, আমি এসবে নেই। আরে মাফিয়া ভাই আমার, সে যেদিন আসবে সেদিন বলো এই কথা। সে মানে কে আসবে? আরে আমার বাতিজির আম্মু আর আমার একমাত্র ভাবি। হ্যাঁ, বাদ দে সব। তুই কি একা এসেছিস? তাহলে তোর বিজনেস? বুঝেছি বড় ভাই, তোমার জন্য রাগী বউ, সরি আমার ভাবি, তোমার বউ আনতে হবে। একাই, আর বিজনেস আব্বু দেখবে। নিচে এসে দেখি সবাই ডাইনিং টেবিলে আমার জন্য ওয়েট করছে। তখন হাসান, আরে সাদ, কখন এলে? আরে সকালের ফ্লাইটে আসি, আপনাদের বাসায় এসে দেখি সবাই যার যার রুমে। তখন কালু আর খালামণির সাথে কথা বলে আসিফের রুমে গেলাম। স্যার, বসে ব্রেকফাস্ট করবে। আসিফ ভাইয়া, আজকে আবার ঘুরতে যাওয়া যায়? তুই তো লন্ডন চলে যাবি। কে? ও, চলে যাবে। আর আমি এলাম 1 মাস থাকবো বলে। আরে স্যার, সমস্যা নেই, তুমিও যাবে। আইডিয়া ভালো। হ্যাঁ, ভালোই হবে, মাফিয়ার সাথে ঘুরে। না, আমার কাজ আছে, আর যাব না ঘুরতে। ওকে, আমি নিয়ে যাব তোকে। আমি ফ্রি আজকাল, লন্ডনে যাব তাই। থ্যাংক ইউ। ওই, আমিও যাব। আসিফ, তো কি কাজ? চল আজকে। আচ্ছা, তোমরা যাও, আমি পরে অফিস থেকে আসছি। সাদ, কি আমাদের সাথে যাবা নাকি আসিফের সাথে? আসিফের সাথে পরে আসবো। আপনাদের আবার বলি, সানিয়া আর হাসান হলো আসিফের আপন বড় ভাই বোন, আর হিয়া ছোট বোন। তারপর হিয়া, সানিয়া আর হাসান চলে গেল ঘুরতে, আর আসিফ আর সাদ আরমান চৌধুরী এর সাথে গেল অফিসে। ঢুকে সাদ, আসিফ তুমি যাও, আমি কফি খেয়ে আসছি। কেবিনে চলো, ওখানে আনিয়ে নেব। আরে আমি অফিসের ক্যান্টিন থেকে খেয়ে আসছি, তুমি যাও, আমি আসছি। ওকে। এরপর আমি আমার কেবিনের দিকে যেতে লাগলাম। আমার পিছনে এখন গার্ড নিয়ে আসেনি, কারণ অফিসে অপরিচিত কেউ আসে না, আর অফিসে গার্ড থাকে। আসলে আমার রুমের সাথে একটা কাঁচের দেয়াল দিয়ে ইরার কেবিনটা। কেবিনে ঢোকার পর ইরা এলো। গুড মর্নিং স্যার। শুভ সকাল। তুমি তো বাংলাদেশের, তাই না ইরা? জি স্যার। তাই ইরা, পড়াশোনা কি শেষ তোমার? না স্যার, আরো 3 মাস লাগবে। তাহলে জব করছো যে? আর তুমি ম্যানেজার আঙ্কেলের মেয়ে, ম্যানেজার আঙ্কেলের তো কোনো কিছুর অভাব নেই, আর তোমার ভাইও তো ভালো জব করে। উফ স্যার, কেন ভাবেন আমি টাকার জন্য চাকরি করছি? আসলে আমার এক্সাম শেষ, রেজাল্ট দিলেই পড়াশোনা শেষ। আমার বাসায় বসে বসে থাকতে ভালো লাগে না, তাই এখানে এসেছি। এই তো 2 মাস হবে। ও আচ্ছা স্যার, একটা রিকোয়েস্ট করি। বলো।
না মানে বলছিলাম কি, আমি কি আপনাকে ভাইয়া ডাকতে পারি? আসলে আপনি একদম রোহান ভাইয়ার মতো। বলো, সমস্যা নেই, আমি তো বলতাম তোমাকে। ওকে স্যার। স্যার না, ভাইয়া। ও সরি। আর হিয়া যা বললো তা সত্যি না। কেন, হিয়া কি বললো? আর হিয়া তো অফিসে খুব কম আসে। না মানে হিয়ার আমি একই জায়গায় পড়ি। ও আমার 2 বছরের জুনিয়র, তবে আমরা ফ্রেন্ড। ও বলেছিল যে আপনি নাকি ওকে একটুও আদর করেন না, আর হাসান ভাইয়া নাকি ভালো, হিয়াকে বেশি আদর করে, তাই বলছিলাম। ওহ, ওকে আমি দেখে নেবো ঠিক। তখন সাদ এলো। সাদ এসে চোখ বড় বড় করে দেখছে। সাদ বড়ক্ষণে হাসি দিয়ে বলল, আরে ভাবি বলেন কেমন আছেন? তাহলে আসিফ একটা ভাবি আমার জন্য আনলি? ও সরি, আই এম নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউ আর থিঙ্কিং অ্যান্ড সেইং। এ সাদ, কি বলছিস এগুলা? ও ইরা আমার পিএ, আর রেহানের বোন। রোহানকে সাদ চিনে, আর আমারও বোনের মতো। ও বুঝতে পারছি। ও সরি, আমি বুঝেছি। ও আপনি তাহলে রেহানের বোন? রেহান তোমার কথা অনেক বলেছে। আসলে কলেজ লাইফে রেহান আমার ফ্রেন্ড ছিল। এরপর সাদ ইরার সাথে কথা বলে, আর ইরা আমাকে কয়েকটি ফাইল দেয়, আমি সাইন করে দিই। তারপর আমি আর সাদ অফিস থেকে বেরিয়ে হাসান ভাইয়াদের সাথে ঘুরতে আসলাম। রাতে সবকিছু প্যাক করলাম, আর আব্বু নাকি গার্ডদের ফ্লাইটে করে লন্ডনে পাঠিয়েছে। কাল আমি হাসান ভাইয়া আর সাদ, জনি আর ডেভিড সহ কিছু গার্ড যাবে। পরে ডিনার করে সবার সাথে কথা বলে সাদ আর আমি একসাথে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আব্বু, হিয়া আর সানা আপুকে বলে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছে ফ্লাইটে উঠে গেলাম। দীর্ঘ এক সময় পর লন্ডনের এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আমার বডিগার্ডরা পুরো জায়গা ফাঁকা করে গেছে। আমি পৌঁছে গেলে 20-25টি গাড়ি আসে। আমরা একটিতে উঠে চলে গেলাম আমাদের বাসায়, যে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। বিকালবেলা আমি আর সাদ ঘুরতে বের হলাম। হাসান ভাইকে বলেছিলাম, তবে আসেনি। বিকালবেলা আমি আমার গাড়ি নিয়ে বের হলাম, পিছনে বডিগার্ডরা আছে। হঠাৎ আমার পানি পিপাসা পাওয়ার কারণে গাড়ি সাইড করে বেরিয়ে গেলাম সামনের দোকানে একটা বোতল পানি কেনার জন্য। সাদকে গাড়িতে রেখে এসেছি, আর বডিগার্ডরাও গাড়িতে, আমি একা এসেছি। দোকানের সামনে গিয়ে দেখি অনেকগুলো বড় বড় ব্র্যান্ডের গাড়ি। বুঝতে পারলাম এখানে কেউ এসেছে, যা হয়তো কোনো বিজনেসম্যান বা মাফিয়া। আমি দোকান থেকে একটা পানির বোতল নিয়ে বিল দিয়ে পিছনে ঘুরতে কারোর সাথে ধাক্কা লেগে গেল। দেখলাম একটা মেয়ে। মেয়েটির আগে চোখে তাকিয়ে আছে আসিফের দিকে, কিন্তু সে কোনো খেয়াল নেই। আসিফ মনে মনে বলল, কে এই মেয়ে? এর চোখ তো চোখ নয়, যেন অতল সাগর, যার গভীরে আমি হারিয়ে যাচ্ছি। দেখ কি ভাবছি এসব। আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকাইনি, তবে একে দেখে কেন এমন মনে হলো। মেয়েটির আগে চোখে তাকাতে আমার হুঁশ ফিরল। আমি মেয়েটিকে বললাম, ওহ, আই এম রিয়েলি সরি। মেয়েটি কিছু বলবে তার আগে আমি চলে যেতে লাগলাম। মেয়েটির পিছনে অনেক লোক ছিল, আগে লক্ষ্য করিনি, আসিফ এখন লক্ষ্য করলো। মেয়েটি হলো লন্ডনের কুইন মাফিয়া ঈশা খান, আর আসিফ খান চলে যাচ্ছে এমন সময় ঈশার এক গার্ড বললো, এই তুই কি জানিস উনি কে? আমি চলে আসছিলাম এমন সময় ওই পিছনে তাকালাম ওই গার্ডটার দিকে। আসিফের দৃষ্টিতে লোকটি অনেকটাই ভয় পেল। আসিফ মনে মনে, এই মেয়েটি কে, এত পাওয়ার দেখায়, আর এর দিকে তাকিয়ে এমন কেন অনুভূতি হলো আবার? আর এই লোকের সাহস কত আমাকে বলে এই কথা? এ কি জানে আমি কে? থাক, এখন প্রবলেম করার টাইম না। আমি বললাম, সরি, আই ডোন্ট নো হার, বাট অ্যাকচুয়ালি আই ডিড নট সি হার, সো অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড? দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ঈশা মনে মনে বললাম। মনে মনে এই ছেলের উপর কেন জানি রাগ করতে পারছি না। কেন? এর আগে তো কখনো এমন হয়নি। উফ, ওসব আমার যে কি হচ্ছে। তারপর ঈশা আসিফকে বলল, ঠিক আছে স্যার এসব, আর এই যে ছেলে, এর পরের বার থেকে সাবধান। আসিফ আর কিছু না বলে চলে আসলো ওখান থেকে। মনে মনে ঈশা বলল, এই ছেলেটার সাহস তো কম না। আমি হলাম লন্ডনের টপ মাফিয়া, আর আমি যেখানে কাউকে ক্ষমা করি না, সেখানে এই ছেলেকে কিছু না বলে ক্ষমা করে দিলাম, আর এই ছেলে কিছু না বলেই চলে গেল। আর এই ছেলেটার জন্য আমার এমন কেন অনুভূতি হচ্ছে? আমি কি এর? না না, এসব হতে পারে না। আমি কখনো কারো প্রেমে পড়তে পারি না। আসলে সে এখানে একটা কাজে এসেছিল, কাজ শেষ করে বেরিয়ে এই দোকানে এসেছিল কিছু কিনতে, তখন এরকমই হয়ে গেল।
এখন ঈশা আর কিছু না কিনে সোজা গাড়িতে উঠে অফিসে চলে গেল। অন্যদিকে আসিফ পানির বোতলটা নিয়ে গাড়ি থেকে যাচ্ছে আর ভাবছে এই মেয়েকে দেখে ওর মনে মনে কেন এমন হলো। তার চোখের দিকে তাকিয়ে আসিফ যেন বছরের পর বছর পার করে দিতে পারবে। আসিফ ভাবতে লাগলো আমি কখনো কোনো মেয়েকে এমন ভাবে দেখিনি তো। মেয়েটাকে যেন একদম। আর কিছু ভাববে তার আগে সাদ আসিফকে ধাক্কা দেয় আর বলে, এই আসিফ, কি ভাবছো? আসিফ শুধু একবার সাদের দিকে তাকালো আর কিছু না বলে গাড়ির পিছনে সিটে বসলো। সাদ ভাবলো যে আসিফের কিছু হয়েছে। সাদও এক গার্ডকে দিয়ে ড্রাইভ করেছে। সাদ গিয়ে পিছনে সিটে আসিফের সাথে বসলো। আসিফ, এনি প্রবলেম? আসিফ কিছু বললো না, কারণ আসিফ গভীর ভাবনায় বিভোর। আসিফ ভাবছে এই মেয়েকে দেখে আমার কেন এমন যেন মনে হলো একে আমি চিনি। আর না, আমি তো একে এই প্রথম দেখলাম। তাহলে কি আমি ওর প্রেমে পড়ে গেছি নাকি? না, তা কি করাবে, আমি এই মেয়েকে প্রথম দেখলাম। কিন্তু যতদূর জানি কাছের মানুষ ছাড়া এমন অনুভূতি হয় না। যদিও অন্য সবার থেকে কেমন যেন ফিলিংসটা আলাদা। ওসব আমার কি হচ্ছে, আমি কি সব ভাবছি এসব। ছি, আমি কোনো মেয়ের প্রেমে পড়তে পারি না। আমি হলাম দ্য টপ মাফিয়া অফ দি ওয়ার্ল্ড। এখন সাদ আসিফকে একটু ঝাঁকিয়ে দিল আর বলল, কি হলো আসিফ? আসিফের হুঁশ ফিরে এলো আর চমকে উঠলো আর বলল, কই কি হবে, কিছু না তো। আসিফ, আমি আমি জানি এমনি এমনি তুমি চিন্তিত হও না। আমি তোমাকে খুব ভালো করে চিনি। আচ্ছা তাহলে শুনো। এরপর আসিফ সবকিছু ঘটনা বলল। সব শোনার পর সাদ বলল, তাহলে আসিফ প্রেমে পড়লো? আরে কি বলছিস এসব তুই? আমি প্রেমে পড়িনি। আর এভাবে প্রথম দেখায় সেই সব হয় নাকি? এই যে ফ্রেন্ডস অফ মাফিয়া, আমি বুঝি সব বুঝি। তুমি তো কোনো মেয়েকে আজ পর্যন্ত পাত্তাও দাও নাই। আর সব মেয়েরা উপর তুমি তাকিয়ে দেখো এমন না। ওই মেয়েকে দেখার পর তোমার যেমন অনুমতি, তাতে আমি নিশ্চিত তোমার মনে প্রেম পড়ে গেছে আর তোমার মস্তিষ্ক পড়ে যাবে। ওকে, আমি দেখবো। আর যদি পছন্দ হয় তাহলে নিশ্চিত থাক যে এই মেয়ে তোর ভাবি। আচ্ছা, মেয়েটির নাম কি আর কোনো ডিটেলস জানো? আরে না, শুধু চেহারাটাই দেখেছি আর মনে হয় অনেক রাগী। তাহলে তো ভালোই। রাগী হলে তোমাকে কন্ট্রোলে রাখবে। ওকে, আরে বাদ দাও এসব। তারপর আসিফ আর সাদ বাসায় পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এলো ড্রয়িং রুমে। সাদ, হাসান আর আসিফ গল্প করছে এমন সময়, ভাইয়া জানো তোমার ভাই প্রেমে পড়েছে। কি রে সাদ, তুই প্রেমে পড়ছস? আরে না, তোমার আপন ভাই মানে আসিফ প্রেমে পড়েছে। সাদ, এরকম স্বপ্ন ঘুমিয়ে দেখতে হয়, কারণ এগুলো স্বপ্নের সম্ভব। কারণ আসিফ আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি। আরে না, তারপর সাদ হাসানকে সব বললো। কি রে আসিফ, এইসব সত্যি? তাহলে ভাই আমার প্রেমে পড়েছে? আরে এখনো শিওর না। তোর যখন একবার পছন্দ হয়েছে তাহলে চিন্তা করিস না, এই তোর বউ হবে। এমন সময় টিভিতে খবরে আজকে প্রকাশ করা হলো ইংল্যান্ডের টপ কোম্পানির নামগুলো। 1 নম্বরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মাফিয়া গ্রুপ দ্য ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ। এর 3টি কোম্পানি, সেগুলো হলো মূল কোম্পানি ও এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গ্রুপ। আর দ্বিতীয় অবস্থানে আছে কুইন অফ লন্ডন মাফিয়া ঈশা খানের কোম্পানি খান বিজনেস, যার মাফিয়া গ্রুপ হলো দ্য রয়্যাল অফ লন্ডন। এমন সময় ঈশার ছবি টিভিতে দেখানো হয়। তা দেখে আসিফ বলে উঠল, আরে এটা তো সেই মেয়ে। তুই কি সিরিয়াস আসিফ? আমি 100% শিওর এটা সেই মেয়ে। আমি চিনি না এই মেয়েকে, তবে দ্য রিয়েল অফ লন্ডন এই মাফিয়া গ্রুপ আব্বুল বন্ধু আসিফ আঙ্কেল, আর এটা তার মেয়ে ঈশা খান। তার মানে তুই লন্ডনের টপ একজন মাফিয়া প্রেমে পড়ছস? তাহলে শেষমেশ কি হলো? আসিফ মাফিয়ার প্রেমে পড়েছে। দুজনেই মাফিয়া ভালোই হবে। তাহলে তো ভালোই হবে। এমন সময় আসিফের ফোন বেজে উঠলো। দেখলো আননোন নাম্বার। ফোন রিসিভ করার পরে, Hello sir, how are you? Yeah, I am fine, but who are you? Sir, you are a big type person. You will not know me. Sir, I am Robert. Oh, you. I remember now. The second top mafia of Europe. রবার্ট। এখন আপনাদের বললে কে এই রবার্ট? রবার্ট হলো ইউরোপে আসিফদের পরে যদি কোনো মাফিয়ার পাওয়ার থাকে তাহলে এই হলো সেই রবার্ট। আসিফদের পরে ইউরোপের অন্যান্য মাফিয়াদের মধ্যে সবচেয়ে বড় মাফিয়া রবার্ট। Thank you, sir, that you know me. How not, Mr. Robert? I am the prince of all mafia. So I have to know about guys.
So, any problem? Thanks, sir. So, sir, I have called you for an invitation. Invitation? For which occasion? Sir, I have heard that you are in Europe. So you know that will all mafia of Europe arrange a party every year? Yeah, I know. I also know that it is going to be in Ireland. Yes, sir. In this party, I am inviting you to come. Sir, please come. We all will be very happy. Oh, but there is no necessity of me in that party. No, sir. You are the son of our boss and the best mafia, Mr. Arman Choudhury, and the prince of youth. Please come, sir. Please. Okay, I will come. Thank you so much, sir. Come with Hassan, sir. Sir, if you kindly give the phone to Hassan, sir. তারপর আসিফ ফোনটা হাসানের কাছে দিল। রবার্ট হাসানের সাথে কথা বলে পরে ফোনটা রেখে দিল। হাসান বলল, আসিফ, অনুষ্ঠানটা তো কাল, তাই না? হ্যাঁ, তুমি যাবা না? হ্যাঁ, চল যাই। আচ্ছা, এখানে তো ইউরোপের সব মাফিয়ারাই আসবে, তাই না? হ্যাঁ। তাহলে ঈশাও তো আসবে। ও হ্যাঁ, তাই তো। আসিফ কিছু বললো না, শুধু মুচকে হাসলো। তারপরে ওরা আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল ডিনার করতে। ডিনার করে ওরা তিনজনে ঘুমিয়ে গেল। আর আসিফদের বাড়িটা অনেক বড় আর অনেক বডিগার্ডরা আছে সিকিউরিটির জন্য। অন্যদিকে ঈশা অফিস থেকে এসে ডিনার করে এক কাপ কফি নিয়ে ছাদে গেল। তখনই ছাদে এলো ঈশার বাবা হাসিব খান। হাসিব খান বলল, ঈশা মা। জি আব্বু। আচ্ছা, কাল কি তুমি পার্টিতে যাবে? না, ওসবে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি যেও। না মামনি, তুমি কোনো বাড়িই তো যাও না। এবার চলো, এবার আমার সাথে যাবে তুমি। ঈশা কোনোভাবেই যেতে চাইছিল না, তবে ওর বাবার জোরাজুরিতে যেতে বাধ্য হলো। তারপর ঈশার বাবা চলে গেল। ঈশা কল করে রিয়াকে ডাকলো। রিয়া হলো ঈশার অ্যাসিস্ট্যান্টের মতো। রিয়ার কাজ হলো ঈশার খেয়াল রাখা আর সব কাজে সহায়তা করা। রিয়া এসে বলল, ম্যাম কিছু লাগবে? আচ্ছা, কালকে পার্টিতে নাকি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়ার 2 ছেলে আসবে, আর ওরা নাকি এখন লন্ডনে আছে। ওদের সব ডিটেলস দাও। ম্যাম আসলে আপনি জানতে চাইছেন, আপনি জানেন না? ঈশা খান ফালতু কাজের টাইম ওয়েস্ট করে না। এদের সম্পর্কে জানার প্রয়োজন হয়নি, তাই জানি না। আর এখন এরা লন্ডনে আছে আমার শহরে, তাই জানার প্রয়োজন আছে। এখন বলো। আরমান চৌধুরীকে তো চিনেন, আপনার বাবার বন্ধু। উনি অনেক ভালো মানুষ। আরমান চৌধুরী যখন লন্ডনকে নিজের আয়ত্তে রেখেছিলেন তখন আপনার বাবা লন্ডনে ছিলেন। পরে আরমান চৌধুরী লন্ডনের সব দায়িত্ব আপনার বাবাকে দিয়ে দেন আর নতুন গ্রুপ খুলে দেন। সে বন্ধুত্বের কারণে ইংল্যান্ডের অন্য সব শহরে আরমান চৌধুরীর গ্রুপ 1 নম্বরে, তবে লন্ডনে 3টা লোক রাখলেও আমাদের গ্রুপের কোনো কিছুই করেননি। আরমান চৌধুরী বিশ্বের সবচেয়ে বড় মাফিয়া, তবে অনেক ভালো মানুষ। তার পাওয়ার এতই যে বিশ্বের সব মাফিয়ারা তার সামনে কিছুই না। এখন আসি তার ছেলেদের সম্পর্কে। তার 2 ছেলে, আসিফ চৌধুরী আর হাসান চৌধুরী। তারা দুজনেও অনেক ভালো। সব মাফিয়া যারা খারাপ কাজে যুক্ত তাদের যে কোনো কাজে এরা ও এদের লোক বাধা দেয়। আর মাফিয়া ওয়ার্ল্ডে এদের নামও অনেক, তাই এরা মাফিয়া বসের ছেলে বলে এদের মাফিয়া প্রিন্স নামেই সবাই চেনে। আরমান চৌধুরীর গ্রুপ হলো দ্য ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ। এই মাফিয়া গ্রুপের সাথে তার নিজের বিজনেস কোম্পানি সি গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেডও আছে। দ্য ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপের নামে আছে আরো 2টি গ্রুপ, দ্য ওয়ার্ল্ড রয়্যাল সেকেন্ড গ্রুপ, যার সাথে আছে এইচ অ্যান্ড এইচ গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেড, যার মালিক হাসান চৌধুরী, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ থার্ড, যার সাথে আছে এ অ্যান্ড এ গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেডের আসিফ চৌধুরী। এরা হলো বিশ্বের সবচেয়ে বড় মাফিয়া গ্রুপ। যদিও এরা তেমন কাজের সাথে যুক্ত নয়,
যেমনটা মাফিয়ারা করে, লাইক নারী পাচার করা, ড্রাগ ডিলিংস, এইগুলো। আর বিজনেসেও এরা টপ টপ বিজনেস গ্রুপে 3টি গ্রুপ মিলে আছে। আর এদের শত্রু আছে, কারণ এদের কারণে অন্যান্য মাফিয়া গ্রুপে খারাপ কাজে ক্ষতি হয়। যদিও এরা তেমন প্রভাব বিস্তার করতে পারে না, কারণ এদের পাওয়ার অনেক। যদিও শত্রুরা অনেকবার চেষ্টা করেছে এদের শেষ করার। বুঝলাম, তারা অনেক ভালো মানুষ আর আমাদের শত্রু নয়, সমস্যা নেই। এরপর ঈশা ঘুমাতে চলে গেল। পরদিন সকাল 8টায় ঘুম ভাঙা আসিফের। আসিফ ফ্রেশ হয়ে নিচে যেয়ে দেখে হাসান সবাই বসে টিভি দেখছে। আসিফ সবাই বসে বলল, ভাইয়া সাদ কোথায়? হাসান ব্রুকুজকে আসিফের দিকে তাকিয়ে বলল, ভাই বউ পাইছো? সকালে ঘুম থেকে উঠে বউর খবর নিবা, সাদের দরকার কি? আরে ভাই এসব বাদ দাও। ও এখনো ঘুম থেকে ওঠে নাই? ও আসিফ তুই আর সাদ সুইজারল্যান্ডে যা, আমি বিকালে আসতেছি। কেন, তুমি কি কোথাও যাবা? ম্যানচেস্টার, কারণ ওখানে মাফিয়া নাকি আমাদের লোকদের হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে তো আমাদের লোক কি করে ওইখানে শেষ করে দেবে ওদের। তোমার যাওয়া লাগবে না, কেননা আমরা হলাম টপ। না কাছে আছে তাই যাই দেখে আসি, ওদের এত শ্বাস কই থেকে পায়। ও তাই? ভাইয়া তুমি আর সাথ যাও সুইজারল্যান্ডে, আমি ম্যানচেস্টারে যেয়ে ঘুরে আসি আর দেখে আসি। তুমি? আচ্ছা যাও, আমি আর সাদ যাবো সুইজারল্যান্ডে, তবে তুমি কিন্তু বিকেলে আগে চলে আসবা। ওকে ডেভিড, আমার ম্যানচেস্টারে যাওয়ার ফ্লাইট রেডি করো। ওকে স্যার। এই আসিফ, ডেভিড আর জনিকে তোমার সাথে নিয়ে যাও। না, ওরা তোমার সাথে যাক। আর সুইজারল্যান্ডে অনেক মাফিয়া আসে, তোমাদের উপরে অ্যাটাক হতে পারে। আমি আবির আর মেহেদিকে আসতে বলছি, ওরা আয়ারল্যান্ডে আছে। আর লোক দিবা না? তেমন প্রয়োজন নেই। তাও আমি বলে দিচ্ছি, এখান থেকে 20 জনকে নেওয়া, আর ম্যানচেস্টার থেকে বাবুর লোক থাকবে 35 জন। আর তুমি যদি তোমার লোক নাও তাহলে নাও। ঠিক আছে, সমস্যা নেই। এই 70 জন হলেই বেশি ওদের জন্য। আর ম্যানচেস্টারে আমাদের দখলে, ওখানকার কারো সাহস নেই আমাদের উপর অ্যাটাক করার। যাবো আর আসবো। তখনই স্বাদ এলো। কি খবর? এই তো ভালোই। তোর ঘুম কেমন হলো? ভালোই। চলো ব্রেকফাস্ট করে নেই, তারপর আমি আর সাদ যাই সুইজারল্যান্ড। কেন, আসিফ যাবে না? না রে সাদ, ওর বউ আছে, বউয়ের সাথে ঘুরতে যাবে। তাই নাকি? আরে না, আমি ম্যানচেস্টারে যাব একটা কাজে। ও, আমি তো ভাবলাম সত্যি। আচ্ছা অনেক হয়েছে, চল তোরা ব্রেকফাস্ট করবো, এমনি ক্ষুধা পেয়েছে। এরপরে হাসান, আসিফ আর সাদ ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে গেল এয়ারপোর্টে যাওয়ার জন্য। এয়ারপোর্টে পৌঁছে হাসান আর সাদ এক ফ্লাইটে, আর সাথে 50 জনের মতো বডিগার্ড গেল। আর আসিফ 20 জনকে নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে ফ্লাইটে উঠে গেল। আবির আর মেহেদি সরাসরি ম্যানচেস্টারে আসবে। অন্যদিকে সকালবেলা ঈশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যেয়ে সকালে নাস্তা সেরে ওর বাবার সাথে বেরিয়ে গেল। এয়ারপোর্টে যেয়ে নিজস্ব ফ্লাইটে করে রওনা দিল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে, সাথে 30 জন বডিগার্ড। 11:30টায় একটি ফ্লাইটে ল্যান্ড করলো। সামনে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। প্লেন থেকে বেরিয়ে এলো আসিফ, পিছনে 20 জন বডিগার্ড, আর সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। আর আসিফদের ম্যানচেস্টারে থাকা কোম্পানির ম্যানেজার। আসিফ কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলে গাড়িতে উঠে চলে গেল ম্যানচেস্টারের অফিসে। সেখানে এলো আবির আর মেহেদি। এরপর সবকিছু ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে আসিফ বেরিয়ে গেল সাথে 70 জন গার্ড নিয়ে। ম্যানচেস্টারের স্ট্রিট সি বি ব্লকে বসে আছে কার্ল জেমস। জেমস হলো ম্যানচেস্টারের চতুর্থ পাওয়ারফুল মাফিয়া। এক সময় জেমসের পিএ এসে বলল, স্যার, আসিফ চৌধুরী ম্যানচেস্টার এসেছে। এই আসিফ চৌধুরী কে? স্যার, মাফিয়ার প্রিন্স, দি ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপের 3rd লিডার। কিন্তু সে কিভাবে এলো? স্যার, আসিফ আর হাসান চৌধুরী নাকি লন্ডনে ছিল। ও শিট, আমাদের এই জায়গা ত্যাগ করতে হবে। এই কথা বললো, সেই সময় বাইরে কোথা থেকে গুলির আওয়াজ পাওয়া গেল। আসিফ 70 জন বডিগার্ড নিয়ে ম্যানচেস্টারের সি স্ট্রিটের বি ব্লকে পৌঁছে যায়, আর ওর লোকদের দিয়ে বাইরে থাকা জেমসের সব বডিগার্ডদেরকে গুলি করা শুরু করে দেয়। এক সময় বাইরে থাকা লোকগুলো সবাই মারা যায়, আর আসিফ ভিতরে ঢুকতে শুরু করে। স্যার, আসিফ চৌধুরী এসে গেছে।
আসিফ ভিতরে ঢুকে দেখে জেমসের লোক সব ধারে আছে, কারো কিছু বলা নেই, কারণ এখানে যদি জেমসের লোক একটা গুলি চালায় তাহলে 10টা গুলি করে তার লাশ ফেলে দেওয়া হবে। জেমস আসিফের সামনে আসে আর বলল, হ্যালো স্যার, আপনি কেমন আছেন? আসিফ মুচকে এসে বলল, আই এম ফাইন মিস্টার কার্ল জেমস। স্যার দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো আপনার লোকদের হুমকি দিব না স্যার। Mr. Carl James, do you know Asif Chaudhary won for 1 time, but my brother has won you for 3 times. So I cannot do anything. You are gone. স্যার দয়া করে আমাকে একটা সুযোগ দিন। I think you got 3 chances from my brother. Okay, I am giving you your first and last chance. থ্যাংক ইউ স্যার। জেমস মনে মনে বলল, আসিফ তুমি আমাকে সুযোগ দাওনি, বরং তুমি তোমাকে মারার জন্য আমাকে সুযোগ দিয়েছো। আমি শুনেছি তুমি অনেক বুদ্ধিমান, তবে আমি তা মনে করি না, কারণ তুমি বুদ্ধিমান হলে আমাকে সুযোগ দিতে না। কিন্তু অন্যদিকে জেমসের পিএ আসিফকে টার্গেট করে শুট করবে এমন সময় আসিফ ওর রিভলভারটা বের করে জেমসের পিএ কে এক টানা 5টি গুলি করে দিল। সাথে সাথে দেহটি নিচে পড়ে গেল। ঘটনার আকস্মিকতায় জেমস ও ওর লোক এবং আসিফের বডিগার্ডের শক। আসিফ বলল, সো জেমস, নাও ইউর ফার্স্ট এন্ড লাস্ট চান্স ইজ ওভার, সো গুড বাই। সরি এটুকু বলার সাথে সাথে আসিফ 2টি গুলি করলো জেমসের পেটে, এরপর বুকে খুব জোরে লাথি দিয়ে জেমসকে ছিটকে মাটিতে ফেলে দিল। আসিফ তার বডিগার্ডদের বলে, বয়েজ শুট হিম। বডিগার্ডরা গুলি করতে যাবে তার আগে আসিফ বলল, ওয়েট বস ওয়েট, বিফোর জেমস ডাই হি হ্যাভ টু নো হাউ লাকি হি ইজ এন্ড হাউ আই নো দ্যাট হি ইজ ট্রাইং টু কিল মি। ওহ নো, শোনার আগেই মারা গেল। স্যার আমাদের কি বলবেন যে ওই লোকটা আপনাকে শুট করতে চাইছিল? আমরা এতজন থাকতে বুঝতে পারলাম না। আর হাসান স্যারকে তো 3বার ওয়ার্নিং করছে, তারপরেও আপনি কেন সুযোগ দিলেন? আসিফ আবিরের দিকে তাকালো আর বলতে লাগলো, জানো তো আবির, মানুষ শোধরানো হলে একবারই শোধরাবে। আর যেখানে হাসান ভাই 3বার সতর্ক করেছে সেখানে আমি চান্স দিতাম না। তবে যখন ও আমার কাছে সুযোগ চাচ্ছিল তখন ও হাত দিয়ে পিছনে কোনো এক ইশারা করছিল। আমি একটু পিছনে তাকাতেই একটা হাতে টার্গেট গান দিয়ে শুট করার প্রস্তুতি নিচ্ছিল। তখন বুঝলাম আর আমি সবাইকে একবার ওয়ার্নিং দিই, আর তাই একে একটা চান্স দিয়ে ট্রাই করলাম। তবে বেচারা, তো যাই হোক, ডেড বডি ক্লিয়ার করো। তারপর সেখান থেকে আসিফ বেরিয়ে এলো আর সুইজারল্যান্ডের উদ্দেশ্যে 20 জনকে নিয়ে বেরিয়ে পড়লো। আর সাথে আবির আর মেহেদি ছিল। বেশি বডিগার্ড ছিল না, কারণ এর আগে আরো বডিগার্ড গেছে, আর সুইজারল্যান্ডে আসিফদের নিজস্ব বডিগার্ড আছে। সাত রেডি হও, আমরা এখন যাব। সবাই পার্টিতে চলে গেছে। তবে আসিফের সাথে কথা হয়েছে, ও আমাদের যেতে বলেছে। ও কিছুক্ষণের মধ্যেই ওখানে যাবে। ও ঠিক আছে। এরপর সাদার হাসান রেডি হয়ে রওনা দিল ওইখানে যাওয়ার জন্য। অন্যদিকে ঈশা আর তার বাবা হাসিফ খান ওই পার্টিতে পৌঁছে গেছে। ঈশাকে তার বাবা বিভিন্ন পরিচিত মাফিয়াদের সাথে পরিচয় করে দিচ্ছে, আর হাসান আর শাহাদও পৌঁছে গেল পার্টিতে। অনেক বড় হোটেলে আয়োজন করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রায় অনেক মাফিয়ারাই এসেছে। হাসান ঢুকতে রবার্ট হলো ইতালির মাফিয়া, আসিফদের পরে পাওয়ারফুল মাফিয়া, আর এই পার্টির আয়োজনকর্তাদের একজন। বলে উঠল সে, Ladies and gentlemen, please keep attention here. সবাই ওখানে তাকালো। রবার্ট বলল, He is Mr. Hassan Chaudhary. Many of you know him. He is the son of Arman Chaudhary, the mafia prince and leader of the World Royal Group II. So enjoy the party. আরে হাসান, কেমন আছো? আঙ্কেল ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছে। ও আসিফ আসেনি, ওকে অনেক ছোটবেলা দেখেছিলাম। বাবা, ভালোই হবু মেয়ের জামাইয়ের খবর নিছেন আগে, মনে মনে বললাম। কি হলো হাসান? কই? ও তোমাকে পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে ঈশা, আমার মেয়ে। চিনতে পারছি। দাদি আর লন্ডন গ্রুপের বর্তমান লিডার। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেকটাই অবাক, কারণ একজন মাফিয়া তবে সালাম দিল। আসলে ঈশা এমনই। হাসান, অবাক হয়ে লাভ নেই, আমার মেয়ে মাফিয়া, তবে
ভালো মানুষের সঙ্গে ভালোভাবেই কথা বলে। ও তা ভালো তো। আচ্ছা, এ কে হাসান? ও এ হচ্ছে আমার খালাতো ভাই সাদ। ও এভাবে হাসিব, হাসান, ঈশা খান আর সাদ কথা বলছিল। অন্যদিকে আসিফের ফ্রেন্ড সুইজারল্যান্ডে ল্যান্ড করলে আসিফের অনেক লোক আসে তাকে স্বাগত করার জন্য। এরপর আসিফ হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে পার্টিতে যাওয়ার জন্য। যে হোটেলে পার্টি হচ্ছে সেখানে 5টি গাড়ি থামলো। আসিফ গাড়ি থেকে বেরিয়ে এলো। আসিফ হোটেলের ভিতরে ঢোকার জন্য হাঁটছে, পিছনে আবির আর মেহেদি আর তার পিছনে 20 জন বডিগার্ড। যখন আসিফ ভিতরে ঢুকবে তখন সিকিউরিটি গার্ড আসিফকে থামায়। রবার্ট তখন বাইরে বেরিয়ে আসে আর সিকিউরিটি গার্ডকে বলে, Do you know who he is? How dare you to check himself? Just give it up. He did not know. Sir, please come. Yeah, sure. আসিফ ভিতরে ঢুকতে প্রথমে চোখ গেল ঈশার দিকে। ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শার্ট, এই লুকে ঈশাকে খুব ভালো লাগছিল আসিফের। আসিফ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে রবার্টের কথায় রবার্ট বলল, Ladies and gentlemen, let me introduce. He is Asif Chaudhary, the leader of the World Royal Group III, the Prince Mafias and younger son of Arman Chaudhary. আরে এ তো সেই যাকে ওই শপে দেখেছিলাম। এই তাহলে সেই আসিফ খান, দ্য প্রিন্স অফ মাফিয়া। সবাই হাততালি দিল এবং বেশিরভাগ লোকই প্রথম দেখলো আসিফকে, কারণ আসিফের ব্যাপারে দেখার চেয়ে শোনা যায় বেশি। ধীরে ধীরে অনেকে আসলো, আসিফের সাথে পরিচয় হলো। যদিও আসিফ এদের বেশিরভাগকে চিনে, কারণ চিনতে তো হবে, সেরা একজন মাফিয়া আর ওদের বস। তো একসময় হাসান আসলো আর বলল, ইনি হচ্ছে হাসিফ খান, চিনস তো মনে হয়। আসিফ, কেমন আছো? তোমার ছোটবেলায় তোমাকে দেখেছিলাম। জি আঙ্কেল, আমার মনে আছে, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর পরিবারের সবাই কেমন আছে? হ্যাঁ, আমি আর সবাই ভালো আছি। ও হ্যাঁ, এ হচ্ছে আমার মেয়ে ঈশা খান। চিনিও না। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈশা অনেকটা বোকা হয়ে গেল যে ও সালাম দিতে ভুলে গেছে, যেখানে ও সবাইকে সালাম দেয়। ঈশার এই অবস্থা থেকে আসিফের প্রচুর হাসি পাচ্ছে, তাও হাসি কন্ট্রোল করে ঈশাকে বলল, নাইস টু মিট ইউ। হ্যাঁ, আপনার সাথে দেখা হয়ে আমারও ভালো লাগলো। এমন সময় হাসিফ খান বলল, তোমরা কথা বলো, আমি একটু ওদিকে যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে আসিফ, আমি গেলাম ওইখানে। তারপর হাসান চলে যাচ্ছিল, তখন আবার ফিরে এসে সাদকে বলল, এই সাদ, তুই এখানে কি করস? আয় আমার সাথে। ও সরি, চলো হাসান ভাইয়া। আবির, মেয়েদের তোমরা ওইদিকে যাও, কোনো সমস্যা নেই। তারপর হাসান, সাদ আর বডিগার্ডরা অন্যদিকে চলে যায়। এখন আসিফ আর ঈশা আছে শুধু। আসিফ বলল, তো আপনি ঈশা খান, দ্য রয়্যাল লন্ডন এর লিডার আর লন্ডনের টপ মাফিয়া? হ্যাঁ। আচ্ছা, আপনি আসিফ খান, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া তো আপনারাই। আচ্ছা, আপনারা তো একমাত্র লন্ডনে আপনাদের বিজনেস করেন না, কারণটা কি আমাকে একটু বলবেন? একটা মুচকি হাসি দিয়ে বললাম, আসলে দেখুন, আমরা সব জায়গাতেই আমাদের বিজনেস আছে, আর লন্ডনে হাসিব আঙ্কেল আছে, উনি তো আমাদের নিজেদের লোক, মানে আমপুর বন্ধু, তাহলে এখানে কোনো বিজনেসের মানে হয় না। তবে এখানে লন্ডনে আমাদের একটা অফিস আছে যেটা শুধু কিছু কাজ করি, আর ইংল্যান্ডের অন্যান্য শহরে আমাদের বিজনেস আছে আর লোকও আছে। আর আপনিও জানেন কিনা জানি না, লন্ডনে আমাদের লোক আছে। ও, এমন সময় এক লোক আসে আর বলে, স্যার কিছু নেবেন? বিয়ার, শ্যাম্পেইন, ওয়াইন? না না, আমি ড্রিঙ্কস করি না, আমাকে অরেঞ্জ জুস বা সফট ড্রিঙ্কস দিন। ওকে স্যার। ম্যাম, আপনাকে কি দেব? আমাকেও সফট ড্রিঙ্কস দিন। ওকে ম্যাম। এরপর ওদেরকে সফট ড্রিঙ্কস দিয়ে লোকটি চলে গেল। ঈশা বলল, আপনি এরকম মাফিয়া হওয়া সত্ত্বেও এসব খান না, শুনে ভালো লাগলো। আপনিও তো মাফিয়া, আপনিও তো খান না। আসলে আমার এসব ভালো লাগে না। আমারও ভালো লাগে না। আচ্ছা, আপনি হঠাৎ লন্ডনে কারণ? আসলে আমি একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি একটা কোর্সে, এটার জন্য।
আর আমাদের বিজনেস লন্ডনে নেই, তবে আমাদের একটা কোম্পানি আছে, সেটাতে একটু দেখাশোনা করব। আর ইংল্যান্ডের অন্যান্য শহরে আমাদের লোকদের আর অফিসগুলো একটু দেখবো। এক কথায় ঘুরোঘুরির জন্যই, আর ভার্সিটিতে ক্লাস না, শুধু এক্সাম দিব। ও, তো আমি একটা কথা বলি। শিওর। দেখুন, আমার বাবা আর আপনার বাবা বন্ধু ছিল বলে আপনার বাবা লন্ডনে বিজনেস করে না, তবে আপনি চাইলে করতে পারেন। বিজনেসের কারণ এই লন্ডনে আমি আছি, আর আমার জায়গা কিভাবে রাখতে হবে আমি তো জানি। আপনি আপনার টিম দিয়ে কাজ করতে পারেন লন্ডনে, কারণ আমি চাই না কোনো বন্ধুত্বের কারণে কারো দয়ার পাত্রী হিসেবে এখানে আমার বিজনেস করতে। আর আমি মনে করি আমার যথেষ্ট যোগ্যতা আছে আমার জায়গা ধরে রাখার। শিওর। ভালো। আই এম ইমপ্রেস মিস ঈশা খান। তবে আমি আপনাকে দয়া করে এখানে বিজনেস করতে দিচ্ছি বা আমি করতেছি না তা আসলে না। হাসিব আঙ্কেল আমার আব্বুর বন্ধু আর আমাদের পরিবারের সদস্যের মতোই, তাহলে এখানে আমার বিজনেস করার কি দরকার? আর দেখুন, এখানে আমাদের লোক রেখেছি, তাই হয়তো আপনারা ভাবছেন দয়া করছি, আসলে তা না। আসলে আমাদের লোক রাখতে হয় কারণ অনেক জায়গায় মাফিয়া আছে যারা অন্য জায়গা থেকে পালিয়ে আসে, তাদেরকে ধরার জন্য লোক রাখতে হয়, কিংবা অনেক সময় প্রয়োজন হয়। ও সরি, এসব ভাবার জন্য। বাই দ্য ওয়ে, আপনি এত বড় মাফিয়া, তবে অনেক ভালো একজন মানুষ। কেন, প্রেমে পড়ে গেছেন নাকি? ঈশা চোখ বড় বড় করে তাকালো আমার দিকে আর বলল, না, আপনি ভালো মানুষ তাই বললাম, এতে প্রেমে পড়ার কি আছে? আর ঈশা খান এসবে কখনো পড়বে না। দেখাই যাক। মানে? না তো, কই কিছু না, মনে মনে বললাম। ঈশা, তোমাকে পাওয়ার জন্য অনেক কিছু করতে হবে, বুঝতে পেরেছি। তুমি প্রেমে পড়বে, তাও আবার আমার প্রেমে, দেখে নিও। এই যে আপনার কি হলো, কি ভাবছেন? কই না তো। বলেন। এভাবে কথা বলছিলাম আমি আর ঈশা। অনেক মাফিয়ারাই আমার সাথে দেখা করতে এসেছিল। অন্যদিকে মিলার জনসন, জার্মানির এক মাফিয়া, আর পিটার জনসন, যাকে ঈশা মেরেছিল, তার বড় ভাই, বলল, বাহ, দুটোই এখানে। স্যার, কোন দুটি? ও, প্রথম জন হলো আমার ভাই পিটার জনসনের খুনি ঈশা খান, আর দ্বিতীয় জন হলো আসিফ চৌধুরী এবং হাসান চৌধুরী। আমি এদের শেষ করব। স্যার, আমি জানি যে ঈশা খান আপনার ভাইকে মেরেছে, তাই আপনি তাকে শেষ করতে চান, তবে আসিফ চৌধুরী আর হাসান চৌধুরীকে কেন? কারণ আসিফ চৌধুরী, হাসান চৌধুরী এরা হলো সেরা মাফিয়া গ্রুপের লিডার। তুমি জানো, আসিফ আর হাসানের জন্য আমি সবসময় অসফল হই। এখন পর্যন্ত কোনো মানব পাচার, নারী পাচার, ড্রাগ বিল, অস্ত্রের বিল সফল হয়নি, কারণ আসিফ আর ওর গ্রুপ সবসময় আমার বিল বন্ধ করে, আর নয়তো আমার লোক মেরে ফেলে। আমার সব চেষ্টা বিফলে যায়। স্যার, আপনার কি মনে হয় আপনি আসিফ চৌধুরী এবং হাসান চৌধুরীকে মারতে পারবেন? কারণ আপনি চতুর্থ পাওয়ারফুল মাফিয়া জার্মানিতে, আর তারা এই প্রথম জার্মানিতেও আর পুরো পৃথিবীতেও। এরপর মিলার জনসন বলল, প্রত্যেক মানুষের একটা দুর্বল জায়গা থাকে। আসিফ চৌধুরীর দুর্বল জায়গা আছে, সেটা হলো তার পরিবার। কিন্তু আমরা তার পরিবারকে কিছু করতে পারবো না, কারণ তারা সম্পূর্ণ নিরাপত্তায় থাকে। কিন্তু লন্ডনে আসিফ চৌধুরীর একটা দুর্বল জায়গা।